এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। মেজর ও জেনারেল বসে আছে ইন্ডিয়ান আর্মির অফিসে, খুব চিন্তা মাথায়। আর কি করব, মাথায় কিছুই আসছে না। এরকম একটা জটিল কেস। সেটাই তো স্যার, কাকে ভরসা করে কেসটা দেওয়া যায়? কে এই কেসটার জন্য পারফেক্ট হবে? আমার মাথায় একজনের নাম আসছে, কিন্তু সে কি রাজি হবে? বর্ডার ছেড়ে কেসটা নিতে চাইবে? কে স্যার, কার কথা বলছেন? ইশাক নামটা বলতে যাবে এমন সময় আলম এসে বলে, স্যার আসবো? আরে আরে আলম, এসো, কিছু বলবে? স্যার, আপনাদেরকে চিন্তিত দেখছি। কিছু হয়েছে? একটা সমস্যা তো হয়েছে, কি করব বুঝতে পারছি না। কি হয়েছে স্যার? একটা শিশু ও নারী পাচারকারীর কেস এসেছে লালগঞ্জ সেন্ট্রাল অফিস থেকে। কেসটা আমাদের হ্যান্ডেল করতে বলছে। কি করব বুঝতে পারছি না, কেসটা খুব জটিল। তাই ভাবছি কেসটা কাদের হাতে হ্যান্ড ওভার করবো। স্যার, আপনারা অনুমতি দিলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার, কেসটা আমাদের হ্যান্ড ওভার করুন। আমরা কেসটা ঠিক সলভ করে আপনাদের হ্যান্ড ওভার করব। তোমরা পারবে? তোমরা পারলে তো আর কোনো চিন্তা নেই। তোমরা বলতে কে কে থাকতে চাইছো কেসটায়? স্যার, আমাদের ক্যাপ্টেন, আমি আর জাহিদ। তোমরা তিনজন পারবে তো? স্যার, আমাদের ক্যাপ্টেন যদি কেসটা নিতে চায় তবে কোনো চিন্তা নেই। ওকে, তবে কথা বলে দেখো, তারপর আমাদের জানিও। ওকে স্যার, আমি আপনাকে আধা ঘন্টা পর জানাচ্ছি। ওকে, যাও। আর স্যার, আপনি কার কথা বলছিলেন? যার কথা বলতে চেয়েছিলাম, আলম তো তার কথাই বলে গেল। ও আচ্ছা, আপনি ওকে ভরসা করেন? হ্যাঁ, করব না? ওর যে সাহস ও বুদ্ধি, তাতে কেসটা যদি সলভ করতে হয় তবে ওকেই চাই। এই আর্মির সব থেকে সাহসী ও বুদ্ধিমান ছেলে ক্যাপ্টেন। 15 দিন পর। কলেজ গেটে পা দিতেই একটা মেয়ের চড় পড়ে আমার গালে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমাকে বলে, ওই, তুই কি অন্ধ? চোখে দেখিস না? সরি আপু, আসলে ওই ওগনটা, তোর কোন দিক দিয়ে আমাকে আপু লাগে তোর? আবুল একটা। না মানে কি বলবো বুঝতে পারিনি তাই। তাই বলে তুই আপু ডাকবি? আমি তোর আপু লাগি? আমি তোর কোন জন্মের আপু লাগি? তোকে তো দেখে মনে হচ্ছে তুই নতুন। কোন ইয়ার? নাম কি তোর? আমি সাকিব, আজই এলাম, 3rd ইয়ার ট্রান্সফার স্টুডেন্ট। ও তাই বল, তা হঠাৎ ট্রান্সফার হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসার মানে কি? আসলে আমি গ্রাম থেকে এসেছি। ওখান থেকে আমার আব্বু এখানে চাকরির জন্য চলে আসে, তাই বাধ্য হয়ে আমাকেও চলে আসতে হলো। তাই বলে এই ভার্সিটিতে কেন? অন্য জায়গায় যেতে পারিস না? আপনি এসব কি বলছেন? আমি গ্রাম থেকে এসেছি বলে কি আমি এখানে পড়তে পারি না? না, পারিস না। তোদের মতো আবুলদেরকে কে যে এখানে চান্স দেয়? তোকে দেখে মাথাটা গরম হয়ে গেল। যত সব আজাইরা, যা এখান থেকে। ওকে। সাকিব ক্লাসের দিকে যাচ্ছিল, হঠাৎ একটা ছেলে পেছন থেকে সাকিবকে বলে, হাই, আপনি? আমি আলম। তুমি? আমি সাকিব, এখানে নতুন। আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন না। কোন ইয়ার? 3rd। আমারও। আর একজন পেছন থেকে বলে, ওই আলম, নতুন বন্ধু পেয়ে আমাকে ভুলে গেলি নাকি? আরে কি বলিস, তোকে বলবো কেন? আয় তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই সাকিব আজই এসেছে। সাকিব এ আমার পুরনো বন্ধু জাহিদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওরা ক্লাসের দিকে যাচ্ছে। এদিকে বিথি ক্যান্টিনে বসে আছে। এমন সময় তার কয়েকজন বন্ধু ও বান্ধবী আসে। আতিক, জুলি, আরব, ফিজা, আরও কয়েকজন। জুলি এসে বলে, ওই বিথি, আরে তোরা তোরা কখন এলি? আমরা তো অনেকক্ষণ এসেছি। তুই বল, তোর খবর কি? আমার আবার কি খবর শুনবি? ওই ছেলেটা কি? কোন ছেলে? কলেজের গেটে কোন ছেলের সঙ্গে? ও আচ্ছা, ওই ছেলের কথা বলছিস? ও তো একটা আবুল, গ্রাম থেকে আজই এসেছে। তাই নাকি? অনেক কিছু জেনে গেছিস। আর জানা, ওই ছেলেটা যতটুকুই বললো। তোরা এতক্ষণ কোথায় ছিলি বল? কোথায় আবার? আরবের জন্যই এত দেরি। কেন?
আরাপ আবার কি করলো? কি আর করবে, রাস্তায় এসে ওর গাড়ি খারাপ, গাড়িটা ঠিক করে আসতে দেরি হলো। ও তাই বল। আচ্ছা ওসব ছাড়, চল কলেজে যাই। হ্যাঁ চল। সবাই মিলে ক্লাসে যায়। ক্লাসে যেতেই সাকিবকে দেখতে পায়। বিথি বলে, এখানে? কেউ চিনিস ওকে? ওই তো সেই গেটের ছেলেটা। ও আচ্ছা, এই সেই আবুল। তুই ঠিক নাম দিয়েছিস, আবুলই বটে। এমন সময় আলম ও জাহিদ ক্লাসে ঢোকে। তাদের দুজনকে দেখে ফিজা ও জুলি হাঁ হয়ে তাকিয়ে আছে। তাদের ওভাবে দেখে বিথি বলে, ওই তোরা দুজনে স্ট্যাচু হয়ে গেলে কেন ওদের দুজনকে দেখে? কি যে বলিস না তুই, আমরা আবার কি করলাম? একদম হাসবি না। আমি কোথায় আসছি? এই দেখ, চুপ। বিথি, খুব খারাপ হচ্ছে কিন্তু। আচ্ছা এসব ছাড়, ছেলে দুটো কে বলতো? কত সুন্দর দেখতে, মেয়েদের ক্রাশ। দেখ আবার ওদের জিএফ নেই তো? ওদের জিএফ আছে কি নেই তা দিয়ে আমাদের কি? আচ্ছা তাই নাকি? তোর মজা বন্ধ করবি? আচ্ছা ঠিক আছে, এই চুপ, আর কিচ্ছু বলবো না। এসব ছেড়ে বল, আন্টি কেমন আছে? আম্মু আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো আছে। এমন সময় ক্লাসে একটা ছেলে আসে। তাকে দেখেই সবাই তাকিয়ে আছে। ফিজা বলে, বিথি তোর ভাইয়া? ভাইয়া? হ্যাঁ, ওই যে বাবন ভাই। ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোকে দেখে যাই। আচ্ছা তাই বলো। ভাইয়া আব্বু কবে আসবে? চলে আসবে শীঘ্রই। আম্মু কেমন আছেন এখন? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমাকে দেখতে চেয়েছে। ওকে, আমি আজ দেখা করে আসবো। ওকে ভাইয়া, এখন তুমি যাও, আমার ক্লাস আছে। ওকে, যাচ্ছি। তুই ক্লাস কর, আর কেউ কিছু বললে আমাকে বলবে। ওকে ভাইয়া। ওইদিকে আর্মি অফিসের মেজরকে জেনারেল অফিসার ইশাক বলে, মেজর আর কে, ওই দিকের কি খবর? ওরা কোনো খবর দিল? না স্যার, ওর কোনো খবর দেয়নি। তবে আমার ওদের উপর ভরসা আছে। ওরা যখন একবার কেসটা হাতে নিয়েছে তখন কেস শেষ না করে ওরা আসবে না। ওকে, একবার ক্যাপ্টেনকে কল করে খবর নাও, দেখো প্রোগ্রেস কত দূর। ওকে স্যার, করছি। মেজর ক্যাপ্টেনকে কল করে। আলম কল রিসিভ করে বলে, হ্যাঁ স্যার, বলুন। আলম তুমি? ক্যাপ্টেন কোথায়? ক্যাপ্টেন কাজে একটু ব্যস্ত আছে। কাজ কেমন চলছে? আমরা কাজ শুরু করে দিয়েছি স্যার, খুব শীঘ্রই খবর পাবেন। ওকে, রেজাল্ট যেন পজিটিভ হয়। তাই হবে স্যার। কল কেটে মেজর জেনারেলকে বলে, স্যার, ক্যাপ্টেনের সঙ্গে কথা হলো না? কি কথা বললো? অফিসার আলমের সঙ্গে। ও বলল ক্যাপ্টেন কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা ভাই। জি স্যার, এখন কি করব আমরা? সময় হলে বলে দেব। ওকে স্যার। আর কে? ইয়েস স্যার। ক্যাপ্টেনকে বলবে আমাকে একবার কল করতেই। ওকে স্যার, বলে দেব। ওইদিকে ফোন রাখার পর ক্যাপ্টেন রুমে আসে। আলম ফোনটা তার হাতে দিতে ক্যাপ্টেন বলে, আলমকে কল করেছিল? ক্যাপ্টেন, মেজর কল করেছিল। কি বলল? এদিককার খবর জানতে চাইছিল। কি বললে? বললাম কাজ চলছে। ওকে, আমি স্যারকে পরে কল করে নেব। ওকে ক্যাপ্টেন। জাহিদকে ডাকো। ওকে ক্যাপ্টেন, ডাকছি। আলম জাহিদকে কল করে। কয়েকবার রিং হওয়ার পর জাহিদ কল ধরে বলে, হ্যাঁ আলম বল। তুই কোথায়? একটু বাজারে এসেছি বন্ধুর সঙ্গে। জলদি বাসায় আয়, ক্যাপ্টেন ডাকছে। ওকে আসছি। আর শোন, হ্যাঁ বল। আসার সময়। এমন সময় ক্যাপ্টেন এসে বলে, আলম? হ্যাঁ ক্যাপ্টেন, কিছু বলবেন? হ্যাঁ, কাল আমি অফিসে যাব, আমার বাইক ঠিক করে রাখো। ওকে স্যার। ক্যাপ্টেন চলে যায়। আলম বসে বসে ফোন দেখছে। কিছুক্ষণ পর জাহিদ আসে। ওইদিকে বিথির বাসায় বিথির আব্বু বসে টিভি দেখছে। বিথির আম্মু বসে হাতের কাজ করছে। এমন সময় বিথি বাসায় আসে। বিথিকে দেখে তার আব্বু বলে, বিথি। হ্যাঁ আব্বু, কিছু বলবে? হ্যাঁ, তোর সঙ্গে কথা আছে, আমার পাশে এসে বস। ওকে আব্বু, আসছি। হ্যাঁ বলো, কি বলবে? কোথায় গিয়েছিলি? বান্ধবীর বাসায়। শোন, কাল বাসায় থাকবি। কেন আব্বু?
কাল আমার একটা বন্ধু ও তার ছেলে আসবে। তোমার বন্ধু ও বন্ধু ছেলে আসবে, সেখানে আমি কি করব? তোকে যেটা বললাম সেটা শুনবি। কিন্তু আব্বু। বললাম না, যাও এখন। বিথি তার আব্বুর কথা শুনে তার আম্মুকে বলে, আমি তুমি আব্বুকে বলো না কিছু। আমি কি বলবো? আমার শরীরে এমনিতেই ঠিক নেই। আমাকে তোদের বাপ বেটির মধ্যে টানিস না। আম্মু, তুমি কোনো কাজেরই না। দূর, ভাল লাগে না। তোমরা যা পারো করো। বিথিমা, কথাটা শোন। বিথি তার মায়ের কোনো কথা না শুনে নিজের রুমে যায়। এমন সময় তার ছোট্ট বোন সাথী আসে। সাথী বিথিকে বলে, আপি, তুই এখানে কিছু বলবি? হুম। হ্যাঁ আপি, আমার একটা পারমিশন করে দিতেই হবে। কিসের পারমিশন? আমার ভার্সিটি থেকে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আমার সব বন্ধু বান্ধবীরা যাবে। তো আমি কি করব? আপি, আমিও যাব। তুই একটু আব্বু ও ভাইকে বলে ম্যানেজ করে দে। আমি আব্বুকে কিছু বলতে পারবো না। তাহলে ভাইয়াকে বল। আপি প্লিজ, আমার জন্য একটু কিছু কর। আমি মরছি নিজের জ্বালায়, এখন আবার তুই এসেছিস। আপি প্লিজ প্লিজ প্লিজ। ওকে, দেখছি। অত নাটক করতে হবে না। বিথি তার ভাইয়া বাপনকে কল করে। বাপন কল রিসিভ করে বলে, হ্যাঁ বোন, বল। ভাইয়া, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? ভাইয়া, বোন একটা পারমিশন চাইছে। কিসের পারমিশন? আসলে ভাইয়া, বোন একটা বায়না করেছে। ওরা ওর ভার্সিটি থেকে একটা ঘোরার প্ল্যান করেছে। আচ্ছা, তাইতে আমি কি পারমিশন দিব? ওখানে বোন যেতে চায়। এখন তুমি আব্বুকে বলে বোনের জন্য পারমিশন করে দিবে। আমি কি করে? আমি কিচ্ছু জানি না, যেভাবে হোক করে দিতে হবে। ওকে, দেখছি। বিথি ফোন রেখে সাথীকে বলে, ভাইয়া বলল চেষ্টা করবে। তুই বলেছিস যখন, তখন ঠিক হবে। থ্যাংক ইউ আপি। আমি জানতাম তুই ঠিক ম্যানেজ করে দিবি। আই লাভ ইউ আপি। হ্যাঁ, হয়েছে। আর মন ভুলাতে হবে না। যা এখন, ভাইয়া কি বলে দেখ। ওকে আপি। ওইদিকে ক্যাপ্টেন আর্মি অফিসে গিয়ে ইশাক ও মেজরের সঙ্গে দেখা করে। ক্যাপ্টেনকে দেখে ইশাক বলে, তুমি এসেছো? জি স্যার। ওই দিকের খবর কি? স্যার, আমার লোকেরা কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট জলদি পেয়ে যাবেন। ওকে, জলদি করো। ওকে স্যার। আর কে স্যার? হ্যাঁ বলো ক্যাপ্টেন। স্যার, আমি আজকেই ফিরে যাব। যাওয়ার আগে আমি একবার আমার বাসার সবার সঙ্গে দেখা করতে চাই। ওকে স্যার, পারমিশন দিলে যাও। স্যার, আপনি কি আপত্তি করবেন? নো, ইউ ক্যান গো। ওকে স্যার, থ্যাংক ইউ। সাকিব আর্মি অফিস থেকে বেরিয়ে নিজের বাসায় যায়। বাসায় যেতে তার আব্বু নাজমা ও তার মা সাকেরা এসে বলে, আব্বু, তুই কখন এলি বাবা? এই তো আম্মি, এক্ষুনি। তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তুই হঠাৎ এখানে? আমি ওকে আগে বসতে দাও, তারপর না হয় জিজ্ঞেস করবে। ও হ্যাঁ, আয় বাবা, ভিতরে আয়। ভাই চল। সবাই ভেতরে যায়। সোফায় বসে তারা কথা বলে। নাজমা বলে, ভাই বল, হঠাৎ চলে এলি, তোর কাজ হয়ে গেছে? না আপি, আজ এখনই কি করে হবে? অনেক রিস্ক আছে, সময় লাগবে। আমি অবশ্যই এসেছিলাম, তাই ভাবলাম একবার তোমাদের সঙ্গে দেখা করে যাই। আচ্ছা তাই বল। আম্মি, আব্বু কোথায়? তোর আব্বু কাজে গেছে। আচ্ছা, আমি এখন যাই। ভাই তুই এখনই চলে যাবি? হ্যাঁ, যেতে হবে। আর কিছুক্ষণ থাক। না আম্মি, এখন না গেলে দেরি হয়ে যাবে। ওকে, সাবধানে যাবি। তোমরা ভালো থাকবে। ছেলে চলে যাচ্ছে তাই সাকিবের মন খারাপ। তাকে এমন দেখে নাজমা বলে, আমি কি হলো? কি করব বল, ছেলেটা এলো কিন্তু তাকে ঠিক করে নিজের হাতে খাওয়াতে পারলাম না। মন খারাপ করো না আমি, তুমি তো জানো ওর কাজ, ওকে তো যেতেই হবে। কি করব বল, আমি তো মা, মায়ের মন। আমি তো এখন ওটা বুঝি না, তবে আমিও তো একটা মেয়ে, তাই হয়তো কষ্টটা একটু বুঝি। দুদিন পর ভার্সিটিতে ঢুকতেই সাকিবের সঙ্গে আবারও বিথির ধাক্কা লাগে। বিথি সাকিবকে দেখে রেগে বলে, আই ছেলে, তোর সমস্যা কি? চোখ কি কপালে রেখে হাঁটিস? সরি, আসলে একটা জরুরি ক্লাস ছিল তো, তাই জলদিতে বুঝতে পারিনি। মনে হচ্ছে তুই একাই পড়িস, আর কেউ পড়ে না। না মানে? চুপ, আর একটাও কথা না।
যা এখান থেকে। সরি স্যার, হবে না। সাকিব দেখে বিথি আর কিছু না বলেই চলে গেল। সাকিব ভাবে, মেয়েটা কেমন যেন, সবসময় মাথা গরম থাকে। একটু শান্তভাবে কথা বলে কি হয়? আমরা গ্রাম থেকে এসেছি বলে কি মানুষ বলে মনে করে না? সাকিব নিজের মনে কথাগুলো ভাবছে। এমন সময় আলম ও জাহিদ এসে বলে, সাকিব কি ভাবছিস, ক্লাসে যাবি না? সাকিব ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, হ্যাঁ চল। কে ছিল? কোথায়? কার কথা বলছিস? এখনই কার সঙ্গে কথা বলছিলি? ওই একটা মেয়ে, কি যেন নাম। হ্যাঁ, বিথি। বিথি আমাদের ভার্সিটির লেডি গ্যাংয়ের হেড? লেডি গ্যাং? হ্যাঁ, সেটাই শুনলাম। বিথি নাকি লেডি গ্যাংয়ের হেড, সবাই ওকে খুব মানে। ওসব ছাড় তো, ক্লাসে যাই চল। হ্যাঁ চল। ওরা ক্লাসে যায়। জুলি এসে জাহিদকে বলে, এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি এখানে নতুন? হ্যাঁ, কেন? না এমনি। জুলিকে জাহিদের সঙ্গে কথা বলতে দেখে ফিজা ও বিথি এসে বলে, কি রে জুলি, এইখানে কি করছিস? কিছু না, তোরা এখানে কেন? শোন, আজ আর ক্লাস করবো না। আর একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা হয়ে গেছে? সব বলবো, এখান থেকে চল, ক্যান্টিনে সব বলছি। ওকে, তোরা যা, আমি আসছি। তোর আবার কি হলো? যা না, আসছি। ওকে ছাড়, আমরা যাই। ওকে চল, ও যা পারে করুক। জুলি সেখানে দাঁড়িয়ে থাকে। বিথি ও ফিজা ক্যান্টিনে যায়। ক্যান্টিনে গিয়ে একটা চেয়ারে বসে ফিজা বলে, বিথি, তোর বোন সাথী কোথায় রে? কি ব্যাপার, হঠাৎ সাথীকে খুঁজছিস কেন? ওর থেকে 1000 টাকা নিয়েছিলাম, ওর টাকা দিতে হবে। কি? ও তোকে 1000 টাকা দিয়েছে? এটা ভাবা যায়? ও সহজে কাউকে টাকা দেয় না। সেটা তো আমি জানি না, তবে আমি বলতে একবারেই দিয়ে দিল। এ তো সত্যি আশ্চর্যের বিষয়। এমন সময় বিথি দেখে সাকিব কয়েকটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তখন বিথি ফিজাকে বলে, ফিজা, যা তো ওই ছেলেটাকে ডেকে আন। কেন? তুই আবুল ছেলেটাকে ডাকতে চাইছিস কেন? আগে ডাক, পরে বুঝতে পারবি। ওকে, ডাকছি, দাঁড়া। এমন সময় জুলি এসে বিথিকে রেগে থাকতে দেখে বলে, কি রে বিথি, এইভাবে রেগে আছিস কেন? আর ফিজাকে কোথায় পাঠালি? একটু ওয়েট কর, দেখতে পাবি। ওইদিকে ফিজা গিয়ে সাকিবকে বলে, ওই আবুল, এদিকে আয়। আপনি আবুল কাকে বলছেন? কাকে আবার? তোকে বলছি, আবুল একটা। আমি আবুল? হ্যাঁ আবুল, নয় তো কি তুই? আমি সাকিব। গ্রাম থেকে এসেছি বলে কি আমি মানুষ নই? চুপ করে আয় এদিকে। হ্যাঁ বলুন, কি বলেছেন? তোকে আমাদের বন্ধু ডাকছে, ওইদিকে চল। আপনাদের বন্ধুকে? চল, গেলেই দেখতে পাবি। ফিজাকে সাকিবের সঙ্গে এমনভাবে কথা বলতে দেখে আলম বলে, ওই মেয়ে, তুমি আমার বন্ধুকে ওইভাবে বলছো কেন? কিভাবে বলছি? আর বলছি বেশ করছি। তোরও ওর মতো অবস্থা করব বেশি ওর হয়ে কথা বললে। কি বললে তুমি? যেটা বলার ওইটাই। ওই আবুল, চল। সাকিব আর কথা না বাড়িয়ে ফিজার সঙ্গে যায়। বিথির কাছে গিয়ে বলে, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? আর উনি আমাকে আবুল বলছিল কেন? আমি কি আবুল? তো তুই আবুল না তো কি? তুই আবুল তো আবুলই বলবে, তাই না? আমি আবুল না, আমার একটা নাম আছে, আমাকে আবুল বলবেন না। আচ্ছা, তাই নাকি বাবু? তোর নাম আছে? তা কি নাম যেন তোর? সাকিব। আমার নাম সাকিব। আচ্ছা, বুঝলাম। এখন বলুন আমাকে ডাকলেন কেন? তুই এখানে কি করছিলি ওই মেয়েগুলোর সাথে? তার আগে বলুন তো, আপনারা আমাকে তুই করে বললেন কেন? আমরা তো আগে থেকে চেনা পরিচিত নই। তাতে কি? চেনা চেনা হলেই কি তুই বলতে হয়? আমার তোকে তুই বলতে ভালো লাগে। ওসব ছাড়, এখন বল, ওই মেয়েদের সঙ্গে কি করছিলি? কি করব, ওনারা সিনিয়র, কথা বলছিল তাই। তাই তোকে ওদের সঙ্গে কথা বলতে হবে? মেয়েদের থেকে দূরে থাকবি। দূরে থাকবো কেন? ওনারা কথা বললে আমি বলবো না? না, বলবি না। এমন সময় সিনিয়র ছেলে অঙ্কুশ এসে বলে, বিথি। আরে অঙ্কুশ ভাইয়া, কিছু বলবে? হ্যাঁ, তোমার সঙ্গে জরুরি কিছু কথা ছিল। হ্যাঁ ভাইয়া, বলো। এখন নয়, পরে বলবো। আচ্ছা ভাইয়া।
বিথি, একটা কথা বলবো। হ্যাঁ বলো ভাইয়া। এ ভাইয়া ভাইয়া করো না, ভাইয়া ডাক ভালো লাগে না। ভাইয়া না বললে কি বলবো? তুমি তো আমার সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, তুমি আমার নাম ধরে ডাকবে। তাই বললে হয়? হ্যাঁ, আমি যখন বলেছি তখন হয়। তুমি আজ থেকে আমাকে অঙ্কুশ বলবে। এমন সময় ওদের সিনিয়রদের একটা মেয়ে রিক্তা এসে বলে, অঙ্কুশ, তুই জুনিয়রদের কি বলছিস? আমি আবার কি বলবো? তখন তাদের মাঝে সাকিব বলে ওঠে, সিনিয়র ভাইয়া বিধিকে ভাইয়া ডাকতে মানা করেছে। কথাটা শুনে বিথি রাগী লুকে সাকিবকে দেখে। রিক্তা সাকিবের কথা শুনে হেসে বলে, আচ্ছা তাই নাকি, নাম ধরে ডাকবে? কি ব্যাপার অঙ্কুশ, কি চলছে তোর মাথায়? আমার মাথায় আবার কি চলবে? রিক্তা সাকিবের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আমি সাকিব, এখানে নতুন। আচ্ছা তাই নাকি, তুমি নতুন? বাসা কোথায়? রিক্তার কথা শুনে বিথি বলে, আপু ওই খ্যাটটা গ্রাম থেকে এসেছে। বিথি, এসব কেমন ব্যবহার? ও গ্রাম থেকে এসেছে বলে কি মানুষ না? তুমি ওইভাবে ওর সাথে কথা বলছো? না মানে আপু। চুপ করো, আর একবার যেন এরকম কথা না শুনি। এখন ক্লাসে যাও। ওকে আপু। বিথি রিক্তাকে খুব ভয় করে, কারণ বিথি রিক্তাকে নিজের আপুর মতো মানে। তাই রিক্তার কথার ওপর কোনো কথা বলে না। রিক্তার কথা শুনে বিথি শান্ত হয়ে গেছে দেখে সাকিব অবাক। সাকিব সেখান থেকে ক্লাসে যায়, গিয়ে আলমকে বলে, আলম, একটা কথা বলবে? কি কথা? ওই বিতি মেয়েটা রিক্তা আপুর কথা শুনে ওইভাবে চুপ হয়ে গেল কেন? আমি যতটা শুনেছি, রিক্তা আপুকে বিথি নিজের আপুর মতো মানে, তাই রিক্তা আপুর কথার উপরে কখনোই কথা বলে না। ও তাই বল। তাই তো বলি, বাঘিনী কেমন ভেজা বিড়াল হয়ে গেল। বিথির এক ফ্রেন্ড কথাটা শুনতে পায়, সে এসে কথাটা বিথিকে বলে। বিথি শুনে রাগ করে বলে, কি? ও আমাকে ভেজা বিড়াল বলছে? আমি ওকে দেখিয়ে দিব আমি কি বাঘিনী নাকি ভেজা বিড়াল, সেটা ও টের পাবে। বিথির রাগ দেখে জুলি সেখানে এসে বলে, আবার তুই রাগ করছিস? কে রাগই দিল তোকে? কে আবার? ওই আবুলটা। তুই পারিসও বটে। ওইদিকে বিথির বোন সাথী ও তার কয়েকজন বন্ধু ও বান্ধব এসে বসে কথা বলছিল। অনেকটা রাত হয়ে গেছে, ঠান্ডাটাও অনেক। এমন সময় তাদের এক ইংলিশ প্রফেসর আদিল এসে বলে, তোমরা এখানে ঠান্ডায় বসে কি করছো? স্যার, কথা বলছিলাম। এই ঠান্ডায় এখানে এভাবে বসে কথা বলার কি মানে? কথা বলতে হয় টেন্টের ভিতরে বসে কথা বলো। আসলে স্যার। সাথী, তুমি কি এখনো বাচ্চা আছো? বয়স তো কম হলো না, এখনো কাণ্ডজ্ঞান হয়নি। সরি স্যার। যাও এখান থেকে। ওকে স্যার, যাচ্ছি। সাথী আদিলের উপর রাগ করে টেন্টের ভেতর যায়, আর তার এক ফ্রেন্ড নওরিনকে বলে, এই আদিল স্যারের সমস্যা কি বলতে পারিস? কি হলো, এত রাগ করছিস কেন? কি হলো বুঝতে পারছিস না? কি বুঝবো? উনি কি আমাকে সহ্য করতে পারে না, নাকি উনি এমনই সারাক্ষণ আমার পিছনে লেগেই থাকে? ছাড় তো স্যারকে। আদিল স্যার এমন সেটা সবাই জানে। উনি একটু গম্ভীর, ক্লাসেও সবসময় এমনই থাকে, এটা তুইও তো জানিস। ওটাই তো, কি মাটি দিয়ে গড়েছে কে জানে। সাথী, তুই এখানে কি করে আসতে পারলি? আমাকে তো আমার আপি সাপোর্ট করেছে। আচ্ছা তাই? সত্যি তুই বিথি আপির জন্য অনেক বাধা সহজে পার করে যাস? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আপির জন্য আমি সব জিনিস সহজেই পেয়ে যাই। ওইদিকে ফিজা ও জুলি বিথিকে গ্রুপ কল করে। বিথি কল রিসিভ করতে জুলি বলে, বিথি কি করছিস? তার আগে বল, তোরা এখন গ্রুপ কল করছিস কেন? এমনি করলাম। শোন, কাল ভার্সিটি আসবি? না, কাল আমি বাসা থাকবো না। কেন রে, কাল আবার কোথায় যাবি? একটা কাজ আছে, পরে বলবো। তোরা কথা বল, আমি এখন রাখছি। বিথি কল রেখে দেয়। জুলি ফিজাকে বলে, কি ব্যাপার বলতো ফিজা, প্রতি মাসে এই তারিখে বিথি কোথায় যায়? সেটাই তো বুঝতে পারছি না। একদিন ওর থেকে সব জানতে হবে। ও এই তারিখে কোথায় যায়, কি করে, যে এই দিনেও ভার্সিটি আসে না। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদেরকে সবটা জানতে হবে। কিন্তু বিথি কি সব বলবে আমাদের? না বলবে না হয়তো, কিন্তু যেভাবে হোক সব জানতে হবে। ঠিক আছে। ঠিক আছে, এখন ফোন রাখছি, কাল ভার্সিটিতে দেখা হবে। ওকে, তাই হবে, বাই।
জুলিও ফিজা ফোন রেখে দেয়। এদিকে সাকিব নিজের রুমে বসে আছে। এমন সময় একটা ফোন আসে। সাকিব ফোন রিসিভ করে বলে, কে বলছেন? সাকিব কাল ওখানে যাবে তো? জি স্যার, যাব। আমাকে তো যেতেই হবে। ওকে, যদি আমাদের সাহায্য লাগে তবে বলবে। ওকে স্যার, এখন তবে রাখছি কল। ওকে, নিজের খেয়াল রেখো। সাকিব কল রেখে দেয়। পরের দিন তার নিনজা H2R নিয়ে বেরিয়ে পড়ে, মুখে মাস্ক ও কালো হেলমেট পরা। প্রায় ঘন্টাখানেক পর সে পৌঁছায় একটা পোড়া বাড়িতে। গিয়ে একটা ছেলে আয়ানকে বলে, আয়ান লেডি কিলার আসেনি? না স্যার, লেডি কিলার আজ এখনো এলো না। আচ্ছা, সাইদুল, মমিন, আসিফ, ইরা, সালমা সবাই কই? ওরা ভেতরে আছে। ওকে, লেডি কিলার এলেই আমার কাছে পাঠাবে। ওকে স্যার, পাঠিয়ে দেব। প্রায় 20 মিনিট পর একটা বাইক এসে দাঁড়ায়, R15। আয়ান তার কাছে এসে বলে, লেডি কিলার, আজ আপনার এত দেরি কেন আসতে? স্যার কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছে। কি আজ স্যার এত জলদি এসে গেছেন? হ্যাঁ, অনেকক্ষণ। আচ্ছা লেডি কিলার, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আপনি ও স্যার দুজনেই মাস্ক পরে থাকেন, কিন্তু কেন? সেটা না হয় সময় হলে জানতে পারবে। এখন বলো, স্যার কোথায়? স্যার ওইদিকে আছে। ডান দিকে হাত বাড়িয়ে দেখায়। লেডি কিলার সেদিকে যেতে লাগে। লেডি কিলারকে দেখে সাকিব তাকে ডেকে বলে, লেডি কিলার? হ্যাঁ স্যার। এত দেরি কেন? সরি স্যার, বাসায় একটু সমস্যা ছিল তাই। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। ওইদিকে নাজমা বসে আছে। তার মা এসে বলে, আম্মু এখানে বসে কি করছিস? কিছু না আম্মি, ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আমারও তো সাকিবের কথা খুব মনে পড়ছে। আম্মি একটা কথা বলবো। কি কথা আম্মু? চলো না ভাইয়ের কাছে যাই। তোর ভাইয়া আবার রাগ করবে না তো? রাগ করলে করবে, আমরাও বলবো ওর জন্য মন খারাপ করছিল তাই চলে এসেছি। ঠিক আছে, তাহলে চল তোর ভাইয়ের কাছে যাই। সত্যি আমি যাবে? হ্যাঁ যাব। নাজমা ও তার মা সাকিবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। এমন সময় বাপনের সঙ্গে দেখা। বাপন তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি, কিছু বলবেন? বলছি আপনারা কোথায় যাবেন? আমরা কোথায় যাব সেটা আপনাকে বলতে যাব কেন? না, আপনাদের টেন্স দেখছি তো, তাই ভাবলাম যদি আপনাদের সাহায্য লাগে। আমাদের সাহায্য লাগবে কি লাগবে না সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। নাজমাকে রাগ করতে দেখে তার মা বলে, কি করছিস মা? তুই ছেলেটার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? তো আর কিভাবে কথা বলবো? চেনা নেই জানা নাই আগ বাড়িয়ে এসেছে সাহায্য করতে। এদের কি মতলব কে জানে? হয়তো দেখেছে দুজনে একা মহিলা, এদের জব্দ করে যদি ছিনতাই করা যায়। নাজমার কথা শুনে বাপন হাসতে হাসতে বলে, কি বললেন আপনি? আপনি তো আমাকে হাসালেন। আমাকে দেখিয়ে আপনার ছিনতাইকারী মনে হলো? একেই বলে উপকারের নাম শালা। আগ বাড়িয়ে উপকার করতে আসাটাই ভুল হয়েছে। বুঝেছেন তাহলে, এবার যান। ওদিকে লেডি কিলার সাকিবকে বলে, স্যার। হ্যাঁ বলো। এবারে আমাদের মিশন কি? একটা বৃদ্ধাশ্রমে যেতে হবে। বৃদ্ধাশ্রম? হ্যাঁ, ওখানে নাকি দুষ্কৃতীরা আক্রমণ করেছে। আমাকে একজন কল করে জানালো ওদের উদ্ধার করতে যেতে হবে। তুমি রেডি তো? ইয়েস স্যার, আই এম রেডি। এমন সময় পেছন থেকে সবাই একসঙ্গে বলে ওঠে তারাও রেডি। ইরা লেডি কিলারকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলে, বি। ইরার কথা শেষ হওয়ার আগে লেডি কিলার ইরার মুখে হাত চেপে বলে, চুপ কি করেছিস তুই? ওই নামে একদম আমাকে ডাকবি না। সরি ভুলে গিয়েছিলাম। তা আসতে কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম বলতে বাসায় যা করেছে আব্বু, আমার মাথা খারাপ করে দিচ্ছে। কি হয়েছে? এমন সময় সাকিব ইরাও লেডি কিলারকে ডাক দিয়ে বলে, তোমাদের ব্যাপারে কি শুনি? মিশনটা কি কমপ্লিট করার ইচ্ছে নেই? ওই স্যার রেগে গেছেন, এখন চল, পরে কখনো শুনবি। হ্যাঁ চল। আর শোন, কাল একবার আমাদের বাসায় আসিস। ওকে যাবক্ষণ, এখন ওই দিকে চল, না হলে স্যার রেগে যাবেন। আর একটা কথা। আবার কি কথা? তুই আর স্যার তোরা দুজনে মুখে মাস্ক পরে থাকিস। স্যারকে তো আমরা কখনোই দেখলাম না, তোকে তো তবু জানি, কিন্তু একটা কথা, তুই মাস্ক পরিস কেন? আমিও স্যারের মতো কাউকে জানাতে চাই না আমার আসল পরিচয়। আমি তো জানি। তুই একমাত্র যে আমাকে জানিস, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। বুঝলাম ম্যাডাম, এখন চল। সাকিব সবাইকে নিয়ে গাড়িতে ওঠে। লেডি কিলার সাকিব একটা বাইকে, ইরা ও আয়ন একটা বাইকে, আর বাকিরা গাড়ি নিয়ে তাদের ফলো করে। আয়ন ইরাকে বলে, ইরা তুমি আমাকে টাচ করবে না। আমার কোনো ইচ্ছে নেই তোমাকে টাচ করার।
ও তো স্যার বললো বলে বাধ্য তোমার বাইকে বসেছি, না হলে তো আমি গাড়িতেই যেতাম বাকিদের মতো। সেটাই ভালো করতে। স্যারও যে কেন তোমাকে আমার গাড়িতে বসায়। ইরা এবার আয়ানের কথায় রেগে গিয়ে বলে, এরপরে এমন কিছু হলে আমি স্যারকে বলে দেব তুমি আমার সঙ্গে যাবে না। আমি স্যারের মুখের উপর কথা বলতে পারি না। তাহলে বেশি বকবক না করে চুপচাপ চলো। ওদের ঝগড়া করতে দেখে সাকিব ও লেডি কিলার মেয়েটা তাদের দেখে হাসছে। এদিকে লেডি কিলার মেয়েটা সাকিবের গায়ের ঘ্রাণে মাতাল হয়ে যাচ্ছে। সে সাকিবের ঘ্রাণ পেয়ে মনে মনে বলে, আহা কি শান্তি, স্যারের শরীরে এই ঘ্রাণ আমাকে পাগল করে তোলে। কেন জানি না স্যারকে খুব ভালো লাগে। উনি তো প্রয়োজন ছাড়া আমার সঙ্গে ঠিক করে কথাও বলে না। এমন সময় সাকিব লেডি কিলারকে কয়েকবার ডাকে, কিন্তু লেডি কিলারের সেদিকে ধ্যান নেই। হঠাৎ ঝাঁকুনি খায়। তা দেখে লেডি কিলার ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, কি হলো স্যার, এইভাবে ঝাঁকুনি দিচ্ছেন কেন? লেডি কিলার, ইয়েস স্যার। কি ভাবছো? কাজের দিকে মন দাও। আনমনা হয়ে বসছো কেন? কখন থেকে রাখছি? সরি স্যার, খেয়াল করিনি। কিছু বলবেন? ওরা অনেকজন আছে, যদি প্রবলেম হয় আমাকে বলো, কেমন? ওকে স্যার, সমস্যা নেই। তারা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায়। ওদিকে নাজমা ও তার মা কথা বলতে বলতে লেডি কিলার আবারও সাকিবের ঘ্রাণে বিভোর হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই বাধ্য হয়ে সে বলে, স্যার 1 মিনিট। হ্যাঁ বলো। স্যার আমি আর ইরা একটা বাইকে যেতে পারি? যাচ্ছি তো আমরা, আবার ইরার সঙ্গে যাওয়ার কি আছে? না মানে স্যার। চুপ, একটাও কথা নয়, আমরা প্রায় পৌঁছে গেছি। ওকে স্যার। ওদিকে নাজমা ও তার আম্মু বাসে উঠে বসে। তাদের দুটো সিট ছেড়ে বাপন পেছনে গিয়ে বসে। এদিকে সাথী ফোনে কারো সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেটা দেখে আদিল তার কাছে এসে বলে, এই মেয়ে, তুমি কার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছো? এই উঁচু জায়গায় দাঁড়িয়ে এভাবে অন্যমনস্ক হয়ে কথা বলছো, কিছু হলে কি হবে? আচানক কারো গলার আওয়াজ পেয়ে সাথী চমকে ওঠে। পা পিছলে পড়ে যেতে গেলে আদিল তাকে ধরে নিয়ে বলে, এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এক্ষুনি কি হতো? পা পিছলে নিচে পড়লে তোমার হাড়গুলো খুঁজে পাওয়া যাবে না। স্যার আপনি? হ্যাঁ আমি। তুমি কি পাগল? এই জায়গাটা কি কথা বলার জায়গা? সরি স্যার, খেয়াল করিনি। থ্যাঙ্কস স্যার। হয়েছে, এখন যাও এখান থেকে। জি স্যার, যাচ্ছি। সাথী আর কিছু না বলে নওরিনের কাছে যায়। এদিকে বিথির আব্বু বিথির আম্মুকে বলে, বিথির মা? হ্যাঁ বলো, কি হলো? বিথি কোথায়? বিথি কোনো একটা কাজে গেছে। ও কোনো কাজে গেছে, আমাকে বলনি কেন? ও আমাকে কিচ্ছু বলেনি, আমাকে তো বাপন বলল। বাপন কখন এসেছিল? বাপন কাল এসেছিল। আচ্ছা, ওকে বলেছো বিথির কথা? না, বলা হয়নি। তুমি কি পাগল নাকি? ছেলেটা এলো আর তুমি ওকে কিছু বলনি? কি আমি পাগল? আর তুমি কি পাগলির হাজবেন্ড? বলিনি তো, কি হয়েছে? সময় হলে বলে দিব। আচ্ছা, আমার বউটা রাগ হয়েছে পাগল বলেছি বলে? সরি বউ। চুপ করো, বুড়ো বয়সে ভীমরতি। এমন সময় সাথী কল করে ফোনের আওয়াজ পেয়ে বিথির আব্বু বলে, ওই দেখো কে কল করেছে। হ্যাঁ দেখছি। ফোনটা হাতে নিয়ে বলে, সাথী কল করেছে। ও দেখো কি বলছে মেয়েটা, কি করছে, কেমন আছে জিজ্ঞেস করো। হ্যাঁ জিজ্ঞেস করছি, অত টেনশন নিতে হবে না। হ্যাঁ সাথীমা বল, কেমন আছিস? কি করছিস এখন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তোমাদের কথাই মনে হলো তাই কল করলাম। আচ্ছা ভালো করেছিস মা। ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো মা? না আমি এখানে সব ঠিক আছে। তোর আপু ও ভাইয়ার সঙ্গে কথা হয়েছে? না হয়নি, আমি পরে ফোন করে নেব, তুমি চিন্তা করো না। ওকে, সাবধানে থাকিস। আমি আব্বু কোথায়? আব্বুর শরীর কেমন আছে? তোর আব্বুর শরীর আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু আমার পাশে আছে। সাথী আরও কিছুক্ষণ তার আব্বু ও আম্মুর সঙ্গে কথা বলে ফোন রেখে দেয়। ওইদিকে নাজমাদের গাড়ি হঠাৎ ফাঁকা রাস্তায় খারাপ হয়ে যায়। তারা কী করবে বুঝতে পারছে না। এদিকে বাপন তার ড্রাইভারকে কল করে আসতে বলে। এমন সময় নাজমা ও তার মা লোকের মুখে শুনে তারা যেখানে আছে ওখানে নাকি ছিনতাই হয়। এবার নাজমার ভয় হতে লাগলো। সাকেরা বলে, ভয় পাস না, কিছু একটা ব্যবস্থা হবে। আর তুই ওই ছেলেটাকে তখন ওইসব কথা না বললেও পারতিস। তুমি জানো না আমি, ওরা ভদ্রবেশী থাকা এক একটা
ক্রিমিনাল। কথাটা বলছে এমন সময় সেখানে বাপন চলে আসে। বাপনকে দেখে মেয়েটা অবাক হয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। বাপন নাজমাকে বলে, ভেবেছিলাম আপনাদের সাহায্য করব, কিন্তু এখন আপনার কথাগুলো শোনার পর আর মন বলছে না যে আপনাকে সাহায্য করি। কথাটা বলেই বাপন গাড়ি স্টার্ট করে বলে। বাপন তখনই নাজমা বলে ওঠে, সরি, প্লিজ এইভাবে একা রেখে যাবেন না। এই অজানা শহরে কাউকে চিনি না, এভাবে ছেড়ে যাবেন? আমি তো ছিনতাইকারী, তাই না? আমাকে কি বিশ্বাস করা যায়? ওদের কথার মাঝে সাকিবের মা বলে ওঠে, বাবা, ওই পাগলি মেয়ের কথায় কিছু মনে করো না। আমরা এখানে নতুন, কিছুই জানি না। কোথায় যাবেন আপনারা? এই শহরে কে আছে আপনাদের? আমরা আমার ছেলের কাছে যাব বলে এসেছি। তাহলে ছেলেকে ডেকে নিন। ও জানে না আমরা আজ এখানে এসেছি, ওকে ফোনেও পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা আমার সঙ্গে চলুন। আপনার ছেলে কোথায় থাকে সেটা জানেন তো? না বাবা, সেটাও জানি না। ভেবেছিলাম বাস থেকে নেমেই ওকে কল করে সব বলবো, কিন্তু কে জানতো এমন কিছু হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করুন, আমার সঙ্গে চলুন আমার বাসায়। তারপর যখন আপনার ছেলের সঙ্গে কথা হবে তখন না হয় চলে যাবেন। ওকে বাবা, তাই না হয় চলো। নাজমা, চল ওর গাড়িতে ওঠ। নাজমার কিছু না বলে তার আম্মুর কথা মতো বাপনের গাড়িতে উঠে বসে একবার বাপনের দিকে চোখ যায়। দেখে বাপন মুচকি মুচকি হাসছে। নাজমা সেদিকে ধ্যান না দিয়ে তার মাকে বলে, আমি আবার কি সমস্যা হলো তোর? নাজমা তার আম্মির রাগী গলার আওয়াজ পেয়ে আর কিছু না বলে চুপ করে যায়। বাপন ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। ওদিকে সাকিব ও বাকিরা আশ্রমে পৌঁছায়। গিয়ে দেখে দুষ্কৃতীরা পুরো আশ্রম ঘিরে রেখেছে। সাকিব লেডি কিলার ইরা ও বাকিদেরকে উদ্দেশ্য করে বলে, আয়ান, ইরা, তোমরা পেছন দিক কভার করো কয়েকজনকে নিয়ে, আর লেডি গেলার তুমি আমার সঙ্গে থাকবে। ইয়েস স্যার। সাকিবের লোক চারদিকে ঘিরে ফেলে। দুষ্কৃতীদের উদ্দেশ্যে বলে, ওই তোদের হেডকে, তাকে ডাক, তার সঙ্গে আমি কথা বলবো। কে তুই? কি চাই তোর এখানে? আমি কি সেটা সময় হলে জানতে পারবি। তার আগে তোদের হেড যে, তাকে ডাক। হ্যাঁ, আমি এই গ্যাংয়ের হেড সাইফুল তালুকদার। সবাই আমাকে সাইফুল নামেই চেনে। এখন বল তুই কি চাস? আমি তোর সঙ্গে কথা বলতে চাই। ওকে, বল কি বলবি? তোরা কি চাস সেটা বল। তোরা এই আশ্রমে অ্যাটাক করেছিস কেন? সরকার আমাদের ডিমান্ড পূরণ করলেই আমরা এখানে কারো কোনো ক্ষতি করব না। আর যদি আমাদের ডিমান্ড পুরো না হয় তবে এখানে লাশ পড়বে। ডিমান্ড? কিসের ডিমান্ড? আমাদের বস সৌদি আরব সাকে জেল থেকে ছাড়াতে হবে। আমাদের বস ছাড়া না পাওয়া পর্যন্ত এখানে সবাই হাইজ্যাক হয়ে থাকবে। মাইন্ডেড? ছেলেটার কথা শুনে সাকিব মনে মনে বলে, শালা, তোর হাইজ্যাকের গোষ্ঠী গেলায় একটা সন্ত্রাসের জন্য তুই নিরীহ মানুষদের হেনস্থ করছিস। তোদের বস তো আছে, এবার তোকেও ওখানে পাঠিয়ে দেব। এইটা ভেবে সাকিব লেডি কিলারকে আস্তে করে বলে, লেডি কিলার? ইয়েস স্যার। আমি যা বুঝছি ওদের বেশি লোক নেই। আমি এদের কথার জালে বলিয়ে রাখছি। তুমি আয়ান, ইরা ও বাকিদের নিয়ে অ্যাটাক করো, বাকিটা আমি সামলে নেব। স্যার, আপনি পারবেন তো? পারবো, তুমি চিন্তা করো না। যাও, ওদের অ্যাটাক করো। ওকে স্যার। লেডি কিলার চলে যায়। সাকিব ছেলেটাকে বলে, দেখো, তোমরা যেটা করছো সেটা ঠিক নয়। আমাদের ভুল ঠিক তোকে ভাবতে হবে না। আমাদের ডিমান্ড পুরা না হলে আমরা যা বলেছি সেটাই করব। ঠিক আছে, তাই করো। আমরাও আমাদের কাজ করব। তোদের কাজ মানে? সেটা একটু পরে জানতে পারবে। বলেই সাকিব ছেলেটার দিকে এগোতে যায়। এমন সময় আয়ান, ইরা ও লেডি কিলার এসে বলে, স্যার, কাজ ক্লিয়ার। আমরা সবাইকে সেভ করে নিয়েছি। তাই? গুড। এবার কি করবি? তোর স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল। মানে কি বলতে চাইছিস? আর এরা কারা? ওরা আমার লোক। আর তুই যাদের হাইজ্যাক করেছিলি তারা সেফ। তাই তোকে কে বাঁচাবে এখানে? আয়ান, ওকে পুলিশের হাতে তুলে দাও। ওকে স্যার, তাই করছি। গুন্ডাগুলোকে পুলিশের হাতে তুলে দিয়ে সাকিব ও বাকিরা ফিরে আসে। সাকিব নিজের কেবিনে বসে আছে। এমন সময় লেডি কিলার গিয়ে সাকিবকে মুগ্ধ হয়ে দেখছে। এমন সময় সাকিব তাকে দেখে বলে, কিছু বলবে লেডি কিলার? একটা কথা বলতে পারি স্যার? হ্যাঁ, বলো। স্যার, আমাকে একটা হেল্প করবেন? হেল্প? হেল্প মানে কিসের হেল্প করব? স্যার, আমি একটা সমস্যায় আছি, তাই আপনি যদি আমাকে সাহায্য করেন। আচ্ছা, কেমন সাহায্য সেটা তো বলো। স্যার,
আমার আব্বু তার কোনো এক বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ের কথা বলেছে। আচ্ছা, এখানে সমস্যা কোথায়? বিয়ে করবে এ তো ভালো কথা। সাকিবের কথা শুনে লেডি কিলার মনে মনে ভাবে, বিয়ে তো করব, কিন্তু যাকে ভালোবাসি তাকেই তো বলতে পারলাম না। সেই 2 বছর আগে সে আমার লাইফে আসে, কিন্তু তাকে কখনো বলতে পারিনি। আমার ক্রাশ তো বুঝলোই না তাকে আমি লাইক করি। স্যার, আমি আপনাকে লাইক করি, সেই কথা আপনাকে বলতেই পারলাম না। আর আপনি কি বুঝবেন না কখনো আমার মনের কথা? লেডি কিলারকে অন্য জগতে দেখে সাকিব বলে, কি হলো, কি ভাবছেন বলুন? বিয়েতে তো তোমার সমস্যা কোথায়? স্যার, আমি এখন বিয়ে করতে চাই না। আমি আমার কাজকে খুব ভালোবাসি। আমি এখন কাজ করতে চাই। তাহলে এখানে আমি কি করতে পারি? স্যার, আপনি যদি আমার আব্বু আম্মুর কাছে আমার বয়ফ্রেন্ড সেজে যান তাহলে খুব ভালো হয়। আমি বিয়ে করতে চাই না স্যার, প্লিজ স্যার একটু সাহায্য করুন। কিন্তু আমি কি করে? প্লিজ স্যার, না বলবেন না, একটু সাহায্য করুন। ওকে, করব। কোথায় কখন যেতে হবে বলে দিও। লেডি কিলার সাকিবের কথা শুনে খুশি হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সাকিবকে জড়িয়ে, লেডি কিলার যখন রিয়েলাইজ করলো যে সে কি করছে, সে সাকিবকে ছেড়ে দিয়ে বলে, সরি স্যার, আসলে ও। ইটস ওকে, এরপর থেকে যা করবে দেখে শুনে করবে। এগেন সরি স্যার। পরের দিন বিথি শুয়ে আছে, এমন সময় তার আম্মু এসে বলে, বিথি ওঠ, এখনো শুয়ে থাকবি নাকি? তোর আব্বু কখন থেকে ডাকছে। বিথি তার আম্মুর কথা শুনে বিরক্তির ভাব নিয়ে বলে, আহ, বিরক্ত করো না আম্মি, ভালো লাগছে না, একটু ঘুমাতে দাও। বিথি চল বলছি, তোর আব্বু যদি এখন আসে তখন কি হবে জানিস তো? আম্মি, বুঝি না তোমরা সবাই মিলে আমার পিছনে কেন পড়ে আছো? আমি বিয়ে করতে চাই না, আমি আমার স্টাডি কমপ্লিট করতে চাই। বিয়ের পরও স্টাডি করতে পারবি। এখন চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। বিথি তার আম্মুকে আর কিছু বলতে পারলো না। বিথির আম্মু নিচে চলে গেল। বিথি একটা বিরক্ত ভাব নিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। বিথি আসতেই তার আব্বু বলে, বিথি মামনি, দিন দিন তুমি এমন হয়ে যাচ্ছ কেন? একটা কথাও শোনো না। বিথি তার আব্বুর কথা শুনে বিথি তার আব্বুকে ভয় ভয় বলে, আব্বু, আসলে আমি তো তোমাকে বলেছি আমি এখন বিয়ে করব না। আসলে আব্বু, আমি অন্য কাউকে ভালোবাসি। আমার যদি কাউকে বিয়ে করতে হয় তবে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। কথাটা শুনে বিথির আব্বু রাগে জ্বলে ওঠে। সে বিথিকে বলে, বিথি, তুমি এবার বেয়াদবি করছো। আমার বন্ধুর ছেলেকেই তোর বিয়ে করতে। বিথির আব্বু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বিথির বাসায় সাকিব আসে। সাকিব এসে বিথির আব্বুকে বলে, আঙ্কেল, আপনি এমন করতে পারেন না। একজনের মতের বিরুদ্ধে আপনি তার বিয়ে দিতে পারেন না। আর তাছাড়া বিথি আমার জিএফ, তাই আমি থাকতে বিথি অন্য কারো বউ হতে পারে না। সাকিবের কথা শুনে বিথি সহ বিথির আব্বু আম্মু সবাই অবাক। বিথি সাকিবকে দেখে মনে মনে বলে, এই ছেলে আমাদের বাসায় এলো কি করে? আর তাছাড়া ও আমাদের বাসায় এসে এসব কি বলছে? হাউ ডিয়ার হি কল মি হিজ জিএফ? ওর সাহস কি করে হয় আমাকে ওর জিএফ বলার? না, আমার ওর সঙ্গে কথা বলতেই হবে। সাকিবের কথা শুনে বিথির আব্বু রাগ করে বিথির দিকে তাকিয়ে বলে, বিথি, এসব কি? তুই এই খ্যাত ছেলের জন্য আমার পছন্দ করে ছেলেকে বিয়ে করতে চাইছিস না? ছি, আমি ভাবতে পারছি না তুই আমার মেয়ে হয় এরকম একটা খ্যাত ছেলেকে তুই বয়ফ্রেন্ড বানিয়েছিস। বিথি তার আব্বুর কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু নিজেকে বাঁচাতে তার আব্বুকে বলে, আব্বু, ও খ্যাত বলে কি মানুষ না? আমার কাছে ও কোটিপতির থেকেও অনেক বেশি। আমার ভালোবাসা নিয়ে কোনো কথা হবে না। বিথির কথা শুনে এবার সাকিব অবাক হয়। বিথিও মজবুর, শুধুমাত্র তার আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে সাকিবের মতো খ্যাত ছেলেকে সে আজ তার বয়ফ্রেন্ড করতেও দুবার ভাবেনি। এমন সময় সাথী বাসায় এসে এইসব কিছু দেখে অবাক হয়ে বলে, আপি, এসব কি শুনছি? তুই এরকম একটা কথা বললি? তুই কিনা একটা আবুল ছেলেকে। সাথী চুপ, একদম ফালতু কথা নয়, ওকে আবুল বলবি না। আসলে আপি, আমি তো সব সময় দেখেছি তুই খ্যাত ছেলেদের কিভাবে ট্রিট করিস, তাই বললাম। তুই ছোট, ছোটর মতো থাক, বড়দের কথার মাঝে আসিস না। আমি তো ওই ছুটকি, বললাম না নিজের রুমে যা। ওকে, যাচ্ছি। ওদের কথার মাঝে বাপন নামাজ ও সাকিবের আম্মিকে নিয়ে আসে। নাজমা ও সাকিবের মা সেখানে এসে সাকিবকে দেখে চমকে উঠে সাকিবের কাছে গিয়ে বলে, সাকিব বাবা, তুই এখানে? আমি তোকে কত ফোন করলাম কিন্তু তোকে পাইনি।
সাকিব তার সামনে তার মা ও বোনকে দেখে অবাক হয়ে বলে, আম্মি, নাজমা, তোমরা এখানে? নাজমা, তোরা এখানে কেন? কবে এলে? ভাইয়া আমরা কালকে এসেছি। কিন্তু কেন আর এখানে? তোকে ফোনে পাইনি, কোথায় যাব বুঝতে পারছিলাম না, তখনই এই লোকটা আমাদের আশ্রয় দেয়। আমরা কাল ওনার বাসায় ছিলাম, আজ উনি এখানে নিয়ে এলেন। এখানে এলাম বলেই তো তোর সাথে দেখা। বুঝলাম। বাপন ওদের কথা শুনে কিছু একটা বুঝে ওদের কথার মাঝে বাপন বলে ওঠে, উনি কি আপনার? এটাই আমার ভাইয়া সাকিব, আমরা এর কাছেই যেতে চেয়েছিলাম। বুঝলাম, তাহলে না চাইতে কি আপনার ভাইয়াকে পেয়ে গেলেন? তা যা বলেছেন, থ্যাঙ্কস। আপনার জন্য আমার ভাইয়াকে পেলাম। আমি না বুঝে আপনাকে সন্দেহ করে। থাক, ওসব আর এখন বলতে হবে না, এখন তো বিশ্বাস করলেন, এটাই যথেষ্ট। আর সাকিব নাজমার কাছে বাপনের সব কথা শুনে সাকিব খুশি হয়ে বলে, থ্যাঙ্কস ভাই, আপনার জন্য আমি আমার বোন ও আম্মিকে এখানে পেয়ে গেলাম, না হলে ওরা কোথায় থাকতো কে জানে। এটা কোনো ব্যাপার নয়, আমি মানুষ হিসেবে ওনাদের পাশে থাকতে চেয়েছি, এর বেশি কিছু না। কিন্তু উনি আমাকে একটু ভুল বুঝেছিল। তার জন্য সরি ভাইয়া, বুঝতেই তো পারছেন এখানে নতুন, তার উপর দুজনেই মেয়ে, তাই হয়তো। আমি বুঝতে পারছি ভাই, এসব নিয়ে ভাববেন না, কিন্তু আপনি আমার বাসায় কি করছেন? বাপনের প্রশ্ন শুনে বিথির আপু একটু রাগী লোকে বিথির দিকে চেয়ে বলে, ওই ছেলেটা নাকি বিথির বয়ফ্রেন্ড। কি? এসব কি বললে আব্বু? বিথি, আব্বু এসব কি বলছে? আপু ঠিক বলেছে ভাইয়া, ও আমার বিএফ। বিথির কথা শুনে নাজমা ও তার মা অবাক হয়ে যায়। নাজমা সাকিবের সামনে দাঁড়িয়ে বলে, এসব কি ভাইয়া, তুই তো এখানে একটা নাজমার কথা শেষ করতে না দিয়ে নাজমার মুখে হাত দিয়ে বলে, চুপ, কি সব বলছিস? আর হ্যাঁ, ও কি বলছে সব পরে বলবো, এখন আম্মিকে নিয়ে বাইরে যা, আমি একটু পরে আসছি। ভাইয়া, বললাম না বাইরে যা। ওকে যাচ্ছি। নাজমা ও তার মা বাইরে গিয়ে সাকিবের অপেক্ষা করে। এদিকে বিথির আব্বু বিথিকে বলে, বিথি, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটি আমার শেষ কথা। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তোর যা ভালো লাগে কর, কিন্তু আমি ওই ছেলেকে মেনে নেব না। সেটা তোমাদের প্রবলেম, আমি ওকেই ভালোবাসি, ওকেই চাই। বিথির কথা শুনে তার ভাইয়া বলে, আব্বু, বোন যদি ছেলেটাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তবে তুমি তাকে বাধা দিচ্ছ কেন? বোন যেটাতে ভালো থাকবে সেটাই তো আমাদের করা উচিত। তাই বলে ওই রকম ফকিন্নি মার্কা ছেলেকে কি করে ওর মতো মেয়ে? আব্বু, ভালোবাসা অন্ধ, সে ধনী গরিব দেখে না, জাতপাত দেখে না। ভালোবাসা মনের অনুভূতি, সেটা এমনই একটা জিনিস যে কখন কাকে ভালো লেগে যাবে কেউ বুঝতেই পারবে না, আর সে মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলবে। সেটাই হয়তো বোনের সঙ্গে হয়েছে। বাপন কথাগুলো বলছিল আর সবাই মন দিয়ে কথাগুলো শুনছিল। বিথি কথাগুলো শুনে মনে মনে বলে, ভালোবাসা মাই ফুড, ওর মতো একটা আবুল খ্যাত ছেলেকে আমি ভালোবাসবো? অসম্ভব। আমি তো শুধুমাত্র আব্বুর বন্ধুর ছেলেকে বিয়ে করব না বলে ওই ফকিন্নি ছেলেটার কথা হ্যাঁ বলেছি। সাকিব আর কথা না বাড়িয়ে বিথির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বাই বলে চলে আসে। বাইরে আসতেই তার মা বলে, বাবা সাকিব, এসব কি? আম্মি, আমি সব বলবো, তবে এখানে নয়, আমার ফ্ল্যাটে চলো। ওকে চল। তারা বাসার দিকে যায়। ওদিকে রিক্তা ক্লাসে যাচ্ছিল। এমন সময় ফিজা ও জুলির সঙ্গে দেখা। রিক্তা জুলিকে বলে, জুলি। হ্যাঁ আপি, কিছু বলবে? বলছি, অঙ্কুশকে দেখেছো? না আপি, ভাই আগে তো দেখিনি। কেন আপি, কিছু বলবে? না তেমন কিছু না। আচ্ছা, আজ বিথি এখনো ভার্সিটি এলো না? ও কোথায়? জানি না, বিথিও এখনো আসেনি। ও আচ্ছা। জুলির কথা শুনে রিক্তা অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, আজ বিথিও এলো না, ওইদিকে অঙ্কুশও আসেনি, ব্যাপারটা ভালো দেখছি না। কি হলো বুঝলাম না। রিক্তাকে আনমোনা দেখে জুলি বলে, কি হলো আপি, কি ভাবছো? না কিছু না, তুমি ক্লাসে যাও। ওকে আপি, যাচ্ছি। রিক্তা চলে যায়। ওইদিকে ইরা লেডি কিলারের বাসায় যায়। ইরাকে দেখে লেডি কিলার বলে, হীরা, তুই এসেছিস? এত দেরি কেন? একটু কাজ ছিল, সরি দোস্ত। তা কি হলো তোর? পরে শুনবি, এখন চল আম্মির সঙ্গে দেখা করে আসি, একটু পর আমাকে যেতে হবে।
তুই আবার কোথায় যাবি? ভার্সিটি যাব, ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা তাই বল। সাকিব তার আম্মি ও বোনকে নিয়ে ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটে গিয়ে নাজমা সাকিবকে বলে, ভাইয়া এবার বল, তুই ওই বাসায় সব মিথ্যে বলি কেন? বোন, আমি তোমাদের দুজনকে একটা কথা ক্লিয়ার করে দিই। আমার আসল পরিচয় এখানে কেউ জানে না, তাই তোমরা এখানে এসেছো ভালো কথা, কিন্তু কেউ যেন না জানে আমি কে, আমার কাজ কি। এসবের মানে কি সাকিব? আমি যেটা বললাম সেটা শুধু মাথায় রেখো। সাকিব সব কথা নাজমা ও তার আম্মিকে খুলে বলে। সব শুনে দুজনেই অবাক হয়। নাজমা বলল, এবার বুঝতে পারলাম। ওকে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা তোমরা থাকো, আমি কলেজে যাচ্ছি। এখন কলেজ যাবে? হ্যাঁ, আমি যেতে হবে, তোমরা এখানেই থাকবে। ওকে বাবা, সাবধানে যাবি। ওকে আম্মি। ওদিকে আদিল নিজের ডাইনিং রুমে বসে আছে। এমন সময় তার ছোট্ট বোন এসে বলে, ভাইয়া কি হলো, একা একা বসে কি ভাবছিস? বোন, আমি একটা সমস্যায় পড়েছি, কি করব বুঝতে পারছি না। কি হয়েছে ভাইয়া? বোন, আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু কেন জানি না সে আমার কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি কিছু করতে গেলেই ওর সঙ্গে খারাপ হয়ে যায়। ও ভাবে আমি ওর উপর রেগে আছি, কিন্তু বিশ্বাস কর বোন, আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন এমন হয় জানি না। তুই তাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না কেন? জানি না বোন, আমার মনে হয় আমি যাই করি ওর কাছে সব সময় খারাপই হবে। তুই চিন্তা করিস না, একটু সময় দে। মেয়েটা যদি ইন্টেলিজেন্ট হয় অবশ্যই সে তোকে বুঝবে। জানি না বোন, আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু ঠিক তাকে কষ্ট দিয়েই ফেলি। এখন ভার্সিটি যাবি না? যাব হয়তো। তুই কাল কোথায় ছিলি? একটা কাজ ছিল। আচ্ছা শোন, তোর কাজ হয়ে গেলে ভার্সিটি চলে যাস। ওকে ভাইয়া। এদিকে বিথি ভার্সিটি গিয়ে জুলি ও ফিজাকে দেখে বিথি তাদের কাছে গিয়ে বলে, জুলি, ফিজা। কিছু বলবি? ফিজা, সাকিব ছেলেটা ভার্সিটিতে এসেছে? হ্যাঁ এসেছে তো, ক্যান্টিনের দিকে আছে। আচ্ছা তাই নাকি, চল তো দেখি। এই বলে বিথি, জুলি ও ফিজা ক্যান্টিনের দিকে যায়। ওদিকে আলম সাকিবকে বলে, সাকিব, কিরে এখানে কি করছিস? ক্লাসেও যাসনি? কিছু না, এমনি ভালো লাগছে না। ঠাস, হঠাৎ এই একটা চর পড়ে সাকিবের গালে। চর খেয়ে সাকিব হাঁ হয়ে সামনে তাকায়। সামনে বিথিকে দেখে অবাক হয়। আলম দেখে বিথি হঠাৎ করেই এসে সাকিবের গালে চর মারে। এই দৃশ্য দেখে আলম বিথিকে বলে, এটা কি হলো বিথি? তুমি আমার বন্ধুকে চড় মারলে কেন? তোমার বন্ধুর সাহস কি করে হয়? ও আমার আব্বুকে গিয়ে বলে আমি নাকি ওর জিএফ। কথাটা শুনে আলম, জুলি ও ফিজা অবাক হয়। আলম বিথিকে বলে, কি বললে? সাকিব তোমার আব্বুকে বলেছে তুমি ওর জিএফ? ও এমনটা কেন করবে? সেটা আমি কি করে বলবো? ও কেন এমন করলো আমি তো ভাবতেই পারছি না। ও আমার বাসায় গিয়ে এমন কথা বলবে, আমি নাকি ওর জিএফ। ভাবা চায় আমি নাকি ওর গার্লফ্রেন্ড। কি বলছিস? ওই আবুল ছেলে তোর বাসায় গেল, আবার তোর আব্বুকে ও তোকে জড়িয়ে কথা বলে এসেছে? সেটাই তো বলছি। ওই খ্যাত, তোর সাহস কি করে হলো? তুই আমার আব্বুর কাছে গিয়ে আমার নামে মিথ্যে বলে এলি। আমি তো আপনার। বিথি সাকিবের কথা শুনে চোখ পাকিয়ে রাগ করে বলে, চুপ, একদম ফালতু কথা নয়। আর একদিন যদি তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। দেখুন, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি, আমি তো আপনার জন্য। কথাটা শেষ হওয়ার আগেই সাকিবের গালে একটা চর বসিয়ে দেয় বিথি। সাকিব অপলক দৃষ্টিতে বিথিকে দেখছে। তখন বিথি বলে, এভাবে তাকিয়েছিস কেন? একদম এভাবে দেখবি না, এরকম কাজ আর কখনো করবি না, কথাটা যেন মনে থাকে। সাকিব বিথির কথা শুনে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সাকিব যাওয়ার পর বিথি ক্যান্টিনে বসে আছে। জুলি বলে, কি রে বিথি, এত রেগে গেলি কেন? ছেলেটা হঠাৎ তোকে জিএফ বললো কেন? একবার ভেবে দেখেছিস? আমার ওসব ভাবার দরকার নেই, তোর ওর কথা বন্ধ কর। মাথাটা গরম হয়ে আছে, এখন এসব কিচ্ছু বলিস না। ওদিকে সাথী নিজের রুমে বসে আছে। এমন সময় নওরিন কল করে। সাথী কল রিসিভ করে বলে, কি করছিস তুই? কিছু না, তুই বল। কলেজ আসবি না? হ্যাঁ যাবো, একটু পর ভাইয়া আসবে, ভাইয়া এসে নিয়ে যাবে। আচ্ছা জলদি আয়।
সাথী কল কেটে বাইরে আসে। বাপন এসে তার আম্মুকে বলে, আমি বোন কোথায়? বিটি ভার্সিটিতে। আর সাথী? কথাটা শেষ হওয়ার আগে বাপন সাথীকে দেখে বলে, বোন তুই রেডি আছিস? হ্যাঁ ভাইয়া, আমি রেডি, চলো। ওকে চল। সাথী বাপনের সঙ্গে ভার্সিটি আসে। বাপন হেলমেট পরেছিল, তাই মুখ দেখা যায় না। সাথী বাইক থেকে নামছে, এমন সময় আদিলও ভার্সিটি ঢুকছিল। সাথীকে কোনো ছেলের বাইকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। সাথী সেদিকে ধ্যান না দিয়ে ক্যান্টিনের দিকে চলে যায়। আদিল কিছু একটা বলতে যাবে, তার আগে একজন এসে আদিলকে ডেকে নেয়। আদিল কিছু না বলে চলে যায়। ওদিকে নওরিন সাথীকে ক্যান্টিনে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে বলে, সাথীকে ছেড়ে দিয়ে গেল তোকে। আর শুনলাম আদিল স্যার খুব রেগে আছে। কেন? স্যার আবার কার উপরে রেখে আছে? সেটা তো বলতে পারছি না। আচ্ছা ছাড়, ক্লাসে যাই চল। সাথী ও নওরিন ক্লাসে চলে যায়। আদিল বসে আছে স্টাফ রুমে। তার এক কালিক বন্ধু ফাহিম এসে বলে, আদিল, কি রে তুই এভাবে চোখ লাল করে বসে আছিস কেন? আবার কার উপর রাগ হলো তোর? তুই তো জানিস আমার যেটা পছন্দ নয় সেটা কেউ করলে আমার এই হালত হয়। তা আজকে কি করলো? কে আর ওই কথাটা শেষ হওয়ার আগেই ক্লাসের বেল বেজে যায়। তখন আদিল বলে, চল ক্লাসে চল, পরে কথা হবে। ওকে আচ্ছা শোন, কাল ওর বাসায় যেতে হবে। কার বাসায়? আমাদের ফ্রেন্ড গুড্ডু, ওর কাল জন্মদিন, ভুলে গেলি? ও সরি, আমি সত্যি ভুলে গিয়েছিলাম। যাক, তুই মনে করিয়ে দিয়েছিস, না হলে কাল যে কি হতো। হয়েছে, এখন চল ক্লাসে যাই। ওদিকে নারী পাচারকারীর হেড তার লোকদের ডেকে বলে, জীবন, মেয়েগুলোর কি খবর? বস, মেয়েগুলো আজকাল একটু বেশি নাটক করছে। বুঝেছি, শোন, ওদের অজ্ঞান করে রাখ। আর হ্যাঁ, কাল বিদেশের ক্লায়েন্ট আসবে, ওনাদের ফ্রেশ মেয়ে চাই। আর হ্যাঁ, আরো কয়েকজনকে উঠিয়ে নিয়ে আসবে আজকের মধ্যে। ওকে বস, আমরা আজকের মধ্যেই আরো কিছু মেয়েকে তুলে আনবো। আর হ্যাঁ, যা করবি সাবধানে করবি। ওকে বস, জীবন চল যাই। সজীব ও জীবন চলে যায়। এদিকে সাথী ক্লাসে বসে আছে। এমন সময় আদিল ক্লাসে ঢোকে। আদিল ক্লাসে ঢুকতেই সাথীর দিকে চোখ পড়ে। সাথী আদিলকে দেখেই চোখ নামিয়ে নেয়। নওরিন সাথীকে আস্তে করে বলে, সাথী, ব্যাপার কি রে? আদিল স্যার তোকে অমন করে দেখে কেন? সেটা আমি কি করে জানবো? ওসব ছাড় তো, ওনার মুড উনিই জানে। এদিকে সজীব ও তার লোকেরা কিছু মেয়েদের কিডন্যাপ করে। খবরটা আর্মি অফিসে খবর যেতেই তার একটা কল আসে আলম ও জাহিদের কাছে। আলম কল রিসিভ করতে মেজর বলে, আলম, তোমাদের ক্যাপ্টেনকে ফোনটা দাও, খুব জরুরি দরকার। স্যার, কিছু হয়েছে? হয়েছে তো, কিন্তু সেটা তোমার ক্যাপ্টেনকেই বলবো। ওকে স্যার, দিচ্ছি। আলম ফোনটা ক্যাপ্টেনকে দিয়ে বলে, স্যার, মেজর সাহেব কল করেছে, আপনার সঙ্গে কথা বলবেন। ওকে দাও। স্যার, কিছু হয়েছে? এরকম হঠাৎ কল করলেন? হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। তুমি যেখানে আছো ওখানের এমএলএর মেয়েকে কিছু লোক কিডন্যাপ করেছে। এমএলএ তার মেয়েকে যেভাবে হোক খুঁজে তার কাছে হাজির করতে বলেছে। ওকে স্যার, আমি ও আমার টিম যেভাবেই হোক এমএলএর মেয়েকে হাজির করব। ওকে, আমাদের বিশ্বাস তুমি পারবে, তাই তো তোমাকে ওখানে পাঠিয়েছি। ক্যাপ্টেন কল কেটে আলম ও জাহিদকে বলে, জাহিদ, আলম, টিম রেডি করো, আমাদের মিশনে যেতে হবে। আমরা রেডি স্যার। ওদিকে যে মেয়েদের কিডন্যাপ করেছিল তার মধ্যে ছিল নাজমা, বিথি আর কয়েকজন। বিথি নাজমাকে দেখে বলে, আপনি? আমি নাজমা, কাল আপনার বাসায়। ও হ্যাঁ, এবার মনে পড়েছে, তুমি ওই খ্যাটটার বোন, তাই না? আপনি আমার ভাইয়াকে খ্যাত বলেছেন কেন? খ্যাতকে খ্যাত বলবো না তো কি বলবো? আমরা গ্রামের মানুষ বলে কি আমাদের সম্মান নেই? না, তোরা খ্যাতই থাকবি, তোদের আবার সম্মান। আচ্ছা, আমরা এদিকে কিডন্যাপ হয়েছি আর সেদিকে আপনার কোনো ধ্যান নেই। আমরা খ্যাত সেটা নিয়েই ভাবছেন। বিথি নাজমার কথাটা শুনে রিল্যাক্স করে, তখন বলে, হ্যাঁ ঠিক তো, কার আমাদের কিডন্যাপ করে? ওরা কি চায়? সেটাই তো বুঝতে পারছি না। এদিকে সাকিব বাসায় এসে শুনে তার বোন নাজমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে সাকিব অবাক হয়। সে তার মাকে বলে, আম্মু, এসব কখন হলো? আর তুমি আমাকে আগে বলোনি কেন?
আর বলিস না, আমিও নাজমা বাজার যাচ্ছিলাম কিছু সবজি নিয়ে আসার জন্য, আর হঠাৎ একটা কালো গাড়ি এসে নাজমাকে তুলে নিয়ে যায়। তুমি তখনই আমাকে কল করনি কেন? তখন আমার মাথায় কিছু আসছিল না। ওকে, দেখছি, আমি বোনকে খুঁজে নিয়ে আসবই। বলেই সাকিব বাইক নিয়ে বেরিয়ে গেছে। ওইদিকে বিথি সজীবকে ও জীবনকে উদ্দেশ্য করে বলে, ওই তোদের সাহস কি করে হয় এমএলএর মেয়েকে কিডন্যাপ করিস? তোদের বসকে ডাক, ও কাপুরিস নাকি তোদের মতো কুকুরদের লেলিয়ে দিয়েছে? ওই মেয়ে, তোর সাহস তো মন্দ না, আমাদের সামনে বসে আমাদের কুকুর বলছিস? তো কুকুরকে কুকুর বলবো না তো কি বলবো? ওই মেয়ে চুপ, একটাও ফালতু কথা বলো না। সজীব যখন বিথির গালে হাত তোলে তখন তাদের বস এসে বলে, ওই কি হলো কি, এত চিৎকার করছিস কেন? তোরা কিছু মেয়েদেরকেও হ্যান্ডেল করতে পারিস না? বলেই যেই সামনে এসেছে অমনি সামনে বিথি ও নাজমাকে দেখে অবাক হয়। বিথি তার সামনের মানুষটাকে দেখে হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না তার সামনে এরকম একজন মানুষ থাকতে পারে। বিথি রাগে লজ্জায় ঘৃণায় তার থেকে মুখ ঘুরিয়ে নেয়। নাজমা ছেলেটাকে দেখে অবাক হয়ে বলে, ছি, আপনি এত নীচ! আপনি সমাজের কাছে ভদ্র মানুষ সেজে আছেন, আর আড়ালে একজন নারী পাচারকারী গ্যাংয়ের সাথে যুক্ত আছেন। আমার ভাবতেও অবাক লাগছে। কাল কত মিষ্টি মিষ্টি কথা বললেন না রাজ? ছি ছি ছি! বিথির দিকে তাকিয়ে নাজমা বলে, এটাই আপনাদের সম্মানের জায়গা, আমরা না হয় খ্যাত। আপনারা কি? আপনারা তো সমাজের কীট। আমি ভাবতেই পারছি না আপনার। নাজমার কথা শেষ করার আগেই বিথি বলে ওঠে, ছি ভাইয়া, আমি ভাবতে পারছি না তুই এমন একটা মানুষ। আমি তোমার বোন এটা ভাবলে নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে এখন। বিথির কথা শুনে এবারে ছেলেটা রেগে বলে, কিসের বোন? তুই আমার সৎ বোন, আমি কখনোই তোকে বোন বলে মানি না। আমি এতদিন যা করেছি সব নাটক। তুই তো আমার ট্রুপের দাস, তাই তো কালকের যে ক্লায়েন্ট আসছে সে ফ্রেশ মাল চায়, তাই তো আমি আমার লোককে তোর ওই মেয়েটার পিক দিয়েছিলাম তোদের তুলে আনার জন্য। তোদের বিক্রি করলে অনেক ডলার পাবো। নাজমা বাপনের কথা শুনে রাগে জ্বলে ওঠে। বাপনের দিকে লাল চোখ করে বলে, তোর সে স্বপ্ন কখনোই সফল হবে না। তুই আমার ভাইয়াকে চিনিস না। যদি আমার ভাইয়াকে চিনিস তবে কখনোই আমাকে তোলার কথা ভাবতিস না। আচ্ছা তাই নাকি? তা শুনি কে তোর ভাই? শুনতে হবে না, একটু পরে দেখতে পাবি আমার ভাইয়া কি। ওয়েট অ্যান্ড ওয়াচ। নাজমার কথা শুনে বাপন ও বিথি অবাক হয়। বিথি মনে মনে বলে, ওর ভাইয়ার উপর এত কনফিডেন্স কিসের? ওর ভাইয়া তো একটা খ্যাত হাবা গোবা, ওই রকম আবুলের কথা বলে এত সাহস দেখাচ্ছে মেয়েটা। বাপন নাজমার কথায় তেমন কোনো ধ্যান না দিয়ে তার লোকদের বলে, সজীব, জীবন, ওদের মুখে টিপ মেরে রাখ। আর কেউ যদি বেগরবাই করে তবে আমাকে বলবে, আর আমার ওই সৎ বোন ও মেয়েটার ভালো করে যত্ন করবে। ওকে বস, আমরা খেয়াল রাখবো, চিন্তা করবেন না আপনি। বাপন চলে যায়। নাজমা নিশ্চিন্তে বসে আছে। তাকে শান্ত দেখে বিথি বলে, একটা কথা বলবো তোমাকে। বলো, কি বলবে? আমরা সবাই কিডন্যাপ হয়ে গেছি, ওরা আমাদের পাচার করে দিবে, সেটা দেখেও তোমার ভয় করছে না? না, করছে না, কারণ ওরা জানে না আমার ভাইয়াকে। একটু অপেক্ষা, তারপরেই তুমি দেখতে পাবে। ওইদিকে সাকিব তার লোকদের নিয়ে সেখানে হামলা করে। সাকিবকে দেখে সজীব এগিয়ে এসে বলে, এই কে রে তুই? তোদের বস কোথায়? আমাদের বস এখানে নেই। বাপন তার বাসায় ফিরে যাচ্ছিল, হঠাৎ কি মনে করে ফিরে আসে এবং সাকিবকে দেখে সজীবকে বলে, সজীব কে? এখানে কি চাই? বস, উনি আপনাকে খুঁজছেন। কথাটা শুনে বাপন সামনে এসে দাঁড়ায়। সামনে বাপনকে দেখে সজীব অবাক। বাপন সাকিবকে বলে, বাহ, তুই চলে এসেছিস বোনকে বাঁচাতে। তুই এই গ্যাংয়ের লিডার? আমি কোথায়? আমি তো ছোটখাটো, আমার উপরের বস আছে। তোর সাহস কি করে হলো আমার বোনকে কিডন্যাপ করার? আর তোকে তো দেখে ভদ্র ভেবেছিলাম, কিন্তু তুই তো মুখোশের আড়ালে একটা শয়তান। বুঝেছিস? তবে একটু লেট করে। তোর বোনও ঠিক তোর মতো। তুই ভুল করেছিস আমার বোনের গায়ে হাত দিয়ে। তুই তোর ভালো চাস তো আমার বোনকে ছেড়ে দে। আমি কি পাগল নাকি? এত কষ্ট করে এত কিছু প্ল্যান করে এখন এত সহজে তোর বোনকে ছেড়ে দিব? এমন সময় ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসে। সজীব দৌড়ে ভেতরে যায়, গিয়ে চিৎকার করে বলে ওঠে, বস, সর্বনাশ হয়ে গেছে। বাপন ভেতরে আস্তে আস্তে বলে, কি হলো আবার? বস, মেয়েগুলো নাই। কি বলছিস? মেয়েগুলো নেই মানে?
তোরা মেয়েগুলোকে কোথায় রেখেছিলি? আপনি তো দেখে গেলেন, এখানেই ছিল সব। সজীব ও বাপনের কথা শুনে সাকিব বলে, কিরে তুই কেমন বস? তোর লোকদের সামনে দিয়ে তোর আনা মেয়েদের আমার লোক বাঁচিয়ে নিয়ে গেল। এটা কি করে সম্ভব? তুই তো একা। কে বললো আমি একা? ওই দেখ আমার লোক। বলেই সাকিব বাপনকে তার পেছনে তাকাতে বলে। বাপন পেছনে তাকিয়ে অবাক। এদিকে বিথি, আলম, জাহিদ ও সাকিবকে দেখে অবাক। সাকিব সবার সামনে এসে বলে, তোমাদের মধ্যে এমএলএর মেয়েকে। সাকিবের কথা শুনে বিথি বলে, আমি এমএলএর মেয়ে, কিন্তু তুমি কে? তুমি এখানে কি করে? আলম, জাহিদ এইসব কি? আপনি এমএলএর মেয়ে? ওকে, আলম ওনাকে নিয়ে গাড়িতে ওঠ আর ওনাকে ওনার আব্বুর কাছে ফিরিয়ে দে। তার আগে বলো তুমি কে? তুমি এতগুলো গুন্ডাকে কি করে জব্দ করলে? আর আলম, জাহিদ ওরাই বা এখানে কি করে? সেসব পরে জানবেন, এখন গাড়িতে উঠুন। আলম, বাপন ও তার লোকজনকে গাড়িতে উঠিয়ে পুলিশ কাস্টাডিতে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, বাপন ও সজীব পালিয়ে গেছে। ওকে, পালিয়ে যাবে কোথায়? ওকে, যাদের পেয়েছো তাদেরকে অ্যারেস্ট করে পৌঁছে দাও। বিথি সাকিব ও আলমদের কথা শুনে অবাক হয়। তার মুখের ভাবভঙ্গি দেখে নাজমা বলে, কি ভাবছেন মিস বিথি? আমি বলেছিলাম না আমার ভাইয়া এলে সব শেষ হয়ে যাবে। তোমরা ভাইয়া কি করে? ওকে, আমার ভাইয়া একজন আর্মি অফিসার, এখানে একটা সিক্রেট মিশনে এসেছে। আমার ভাইয়া কোনো খ্যাত নয়, বুঝলেন? সরি, বুঝতে পারিনি। আমি আসলে এখন এসব বলে কি হবে? একটা কথা মনে রাখবেন, কাউকে জাজ করার আগে দেখে নেবেন মানুষটা কি, কেন সে খ্যাত হয়ে আছে, বুঝলেন? আমি সত্যি সরি। আমার এভাবে মানুষকে বিচার করা ঠিক হয়নি। আমি ওনার পোশাক দেখে ওনাকে বিচার করেছি, সেটা আমার একদম উচিত হয়নি। আপনাকেও অপমান করেছি, তার জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি সত্যি মন থেকে রিয়েলাইজ করেন আপনি যা করেছেন সেটা ভুল এবং তার জন্য মন থেকে সরি বলেন, তবে অবশ্যই ক্ষমা পাবেন। তাহলে বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? ক্ষমা তখনই পাবেন তবে আপনি যদি আগের মতো তুই করে বলেন। সরি, তুই করে বলবো। যেভাবে প্রথমে বলেছিলেন? বলতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। আপনার শর্ত? হ্যাঁ, আমার শর্ত একটাই। আমি তুই করে বললে তোমাকেও তুই করে বলতে হবে। তুই তো বন্ধুকে বলে, আমরাও তো ভালো বন্ধু হতে পারি, তাই না? তাই আজ আমি তোমাকে বন্ধু বানাতে চাই। তুমি কি আমাকে তোমার বন্ধু করবে? ওকে, তাই হবে। আজ থেকে তুমি আমার বন্ধু। এমন সময় সাকিব তাদের মাঝে নাজমাকে বলে, বোন, তোর পেটে কিছু থাকে না তাই না? তুই মেয়েটাকে গড়গড় করে সব বলে দিয়েছিস। সরি ভাইয়া, আসলে ও জানতে চাইলো তাই। হয়েছে, সব জানি তোর, এখন বাসায় চল। সাকিব নাজমার সঙ্গে কথা বলছে আর বিথি এই প্রথম সাকিবকে ভালো করে দেখে। তার এই চাহনির মানে অন্য কিছু, যেটা সে নিজেই বুঝতে পারছে না। কেন সে আজ সাকিবকে এভাবে দেখছে, কোনো একটা ভালো লাগা কাজ করছে। এই ভালো লাগার মানেও বুঝতে পারছে না বিথির এই চাহনি নাজমার চোখ এড়ায়নি। তারা সবাই বাসায় ফিরে যায়। বিথি বাসায় যেতেই তার আব্বু আম্মি বলে, বিথিমা, তুই ঠিক আছিস? তোকে কে নিয়ে গিয়েছিল? বিথি তার আব্বুর প্রশ্ন শুনে বাপনের নামে যা বলে তা শুনে তার আব্বু অবাক। তোমার আদরের ছেলে বাপন। হোয়াট? এসব কি বলছিস তুই? বাপন মানে? ও কেন তোকে কিডন্যাপ করবে? কারণ ও একজন নারী পাচারকারীর হেড। ওরা কয়েকশো মেয়ে ও বাচ্চাকে কিডন্যাপ করেছিল। এখন আমাকে আর কিচ্ছু বলো না, আমি আমার রুমে গেলাম। বিথি রুমে গেল। এদিকে আলম সাকিবকে বলে, স্যার আমরা। সাকিব আলমের কথা শেষ হওয়ার আগেই তাদের উদ্দেশ্যে বলল, আলম, জাহিদ, তোরা আজকের পর বস বা স্যার বলবি না। আমরা খুব ভালো বন্ধু, তাই নাম ধরে রাখবি। এসব কি বলছেন স্যার? আপনি আমাদের ক্যাপ্টেন, আমরা। চুপ, আরেকটা কথাও নয়। আর হ্যাঁ, একদিন তো ভার্সিটিতে বেশ তুই করে বলছিলি, এখন নাটক করছিস কেন? সেটা তো আপনার অর্ডার। এখনো ভাবো, এটাই আমার অর্ডার। কিন্তু স্যার। আর একবার যদি স্যার বা আপনি করিস তবে তোর সঙ্গে কোনো কথা বলবো না, কোনো মিশনও তোকে আমি নিয়ে যাব না। ওকে স্যার। না মানে সাকিব, তুই রাগ করিস না, এখন বল কি করবি?
ওরা তো আমাদের পরিচয় জেনে গেল। এখন যদি কোনো প্রবলেম হয়। আমি আছি তো, চিন্তা করিস না। ওকে, টেনশন নট। ওইদিকে পরের দিন আদিল ও ফাহিম তার বন্ধুর বাসায় আসে। তাদের দেখে ভেতর থেকে বন্ধুর আম্মু বাইরে এসে বলে, আরে আদিল, ফাহিম, তোমরা? জি আন্টি। আন্টি গুড্ডু। ও এ বাসায় আর কোনোদিন আসবে না। আর কথাটা শেষ হওয়ার আগে একজন মেয়ে এসে বলে, ভাইয়া আপনার এখানে? কেমন আছো বিথি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আর হঠাৎ এখানে কেন? আজ গুড্ডুর জন্মদিন তাই। আদিল ভাইয়া, আজকের পর এই নামটা এখানে নেবেন না। আমরা ওই শয়তানকে চিনি না। এসব কি বলছো বিথি? ও ঠিক বলছে বাবা। বিথির মা বাপনের সব কিছু খুলে বলে। সব শুনে দুজনেই অবাক। বিথি বলে, ভাইয়া তোমাদের একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমরা যদি ওই শয়তানটার সঙ্গে কোনো সম্পর্ক রাখো তবে এখানে আর কখনো আসবে না। পাগল নাকি এত কিছু জানার পর আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায়? এমন সময় ভেতর থেকে সাথী বাইরে আস্তে আস্তে বলে, আপি কে এসেছে রে? কথাটা বলে যেই বাইরে এসেছে, সাথী বাইরে এসে আদিল ও ফাহিমকে দেখে অবাক। আদিল তো সাথীকে এই বাসায় দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে? আদিল ভাইয়া, তুমি বনুকে চিনো? সাথী তোমার বোন? ওকে তো কখনো দেখিনি। ও কোথায় ছিল? হ্যাঁ, ও আমার বোন, তবে ও এখানে কমই থাকতো, তাই আগে কখনো দেখিনি। আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু আমি এটা বুঝলাম না, তুমি বনুকে কি করে চিনো? তোমার বোন যেখানে পড়ে আমি সেখানেই পড়াই। কিরে, তোরা সবাইকে বাহিরে দাঁড়িয়ে কথা বলবি? ভেতরে চল। ও হ্যাঁ ভাইয়া, চলো ভিতরে যায়। আর হ্যাঁ, এর মানে তুমি ওর প্রফেসর? সবাই ভেতরে যেতে যেতে বলে, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না ও তোমার বোন। সাথী তাদের কথা শুনে বিরক্ত হয়ে বলে, আপি তোরা গল্প বন্ধ করে বলবি উনি এখানে কেন? আর তোরা কি করে ওনাকে চিনিস? আরে বলছি, রাগ করছিস কেন? ও আদিল ভাইয়া, ফাহিম ভাইয়া। আদিল ভাইয়া বাপনের বন্ধু ছিল। ছিল মানে? আর তুই ভাইয়ার নাম ধরে ডাকছিস কেন? বিথি কিছু বলতে যাবে, তখন আদিল বলে, আমি তোমাকে সব বলছি, আমার সঙ্গে আসো। আপনি বলবেন? হ্যাঁ, কেন? কোনো আপত্তি আছে নাকি? না মানে আপনি আপনি ছাড়ো, এসো আমার সঙ্গে। আন্টি, আমি ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ বাবা, তবে মেয়েটাকে ভয় দেখায়ও না, ওর প্রফেসর বলে। ওকে আন্টি, চিন্তা নেই, বকা দেব না। আদিল সাথীকে নিয়ে বাসার ছাদে যায়। এদিকে বিথি নিজের রুমে গিয়ে নাজমাকে কল দেয়। নাজমা কল রিসিভ করতে বিথি বলে, ওই কি করছিস? আন্টি কোথায়? এই তো টিভি দেখছি। আমি রান্না করছে। তুই বল, তোর কি খবর? আর আমার খবর, আমি ভার্সিটির জন্য রেডি হচ্ছি। আচ্ছা, তোর বান্দর ভাইটা কোথায়? আই, আমার ভাইয়া বাদর না, ঠিক আছে? আর ভাইয়া ভার্সিটি গেল। বিথি নাজমার কাছে সাকিবের কথা শুনে খুশি হয়। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করে। বিথি খুশি হয়ে বলে, আচ্ছা শোন, আমিও এখন ভার্সিটি যাচ্ছি, পরে তোর সঙ্গে কথা হবে। ওকে, সাবধানে যাস। আর ফ্রি থাকলে কল করিস। আমারও ভালো লাগছে না, এখানে একা একাই বসে থাকতে হয়। আচ্ছা বুঝলাম, তোর জন্য বিয়ের খুঁজতে হবে। চুপ করে ফোন রাখ, একদম উল্টোপাল্টা কথা বলবি না। আচ্ছা জি, আমি উল্টোপাল্টা কথা বলছি। কাজ যদি বিএফ হয় তখন তো আমাকে চিনবিও না। আমাকে একদম কুত্তি বলবি না। তুই আমাকে কুত্তি বললে তোকে কুত্তির ভাবি বানিয়ে দেবো। কি বললি? না কিছু না, এখন কলেজে যা। বলেই কলটা কেটে দিল। বিথি নাজমার কথাটা আর একবার ভালো করে গড় করে মনে মনে ভাবে, নাজমা কি বললো? ও আমাকে ওর ভাবি বানাতে চায়? এটা আমি ঠিক শুনলাম? আচ্ছা, ও তো মজা করে বলেছে, এটা কি আর সিরিয়াস হবে? তার উপর সাকিব কেন আমাকে বিয়ে করবে? সাকিবকে তো আমি কম অপমান করিনি, আমার ওর কাছে ক্ষমা চাওয়া দরকার। বিথি তার আম্মুর ডাকে ভাবনার জগৎ থেকে বাইরে আসে। বিথি বলে, আমি কলেজে গেলাম। আগে কিছু খেয়ে তারপর যাবি। আমি খেতে ইচ্ছে করছে না, তার উপর এত দেরি হয়ে গেছে। তোর দেরি আমি জানি, চুপচাপ নিচে গিয়ে খেয়ে নে। ওকে, আসছি।
বিথি নিচে এসে খেয়ে কলেজে চলে যায়। ওইদিকে আদিল সাথীকে সব বলে। পরে আদিল সাথীকে বলে, সাথী, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না স্যার। সাথী, আই লাভ ইউ। আদিলের প্রপোজাল শুনে সাথী পুরোই অবাক। সে হতবাক হয়ে আদিলের দিকে তাকিয়ে আছে। এদিকে ফাহিম বিথির মাকে বলে, আন্টি কি ব্যাপার বলুন তো, আদিল এখনো সাথীকে নিয়ে এলো না? সেটাই দেখছি, তুমি একবার গিয়ে দেখবে বাবা। ওকে আন্টি, দেখছি, দাঁড়ান। ফাহিম ছাদের দিকে যায়। এদিকে বিথি কলেজে পৌঁছায়। কলেজে যেতে জুলি ও ফিজা আসে। তাদের দেখে বিথি বলে, ইয়ার সাকিব কোথায় জানিস? কি রে, ব্যাপার কি বিথি? আজ কলেজ এসেই কেমন সাকিবকে খুঁজছিস? কিছু না, সময় হলে জানতে পারবি। এখন দেখ সাকিব কোথায়। সাকিবকে দেখলাম তার বন্ধুদের সাথে বসে আছে, ওকে ডাকবো? না, তোর কোনো দরকার নেই। আমি নিচে গিয়ে দেখছি। কি হয়েছে বলতো তোর? তোকে দেখে কেমন যেন লাগছে, কি হয়েছে তোর? ইয়ার, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এসব কি বলছিস? ঠিক বলেছিস ইয়ার, সাকিব কোনো খ্যাত নয়, ও তো। কথাটা বলতে যাবে এমন সময় সাকিব এসে বিথির মুখে হাত চেপে দিয়ে বলে, বিথি, 1 মিনিট, আপনার সঙ্গে কথা আছে। সাকিব, তুমি মানে আপনি? একটু এদিকে আসুন, আপনার সঙ্গে কথা আছে। আমার কথাগুলো শোনার পর যা ভালো মনে হয় সেটা বলবেন। ওকে, চলুন। বিথি সাকিবের সঙ্গে একটু দূরে সরে যায়। তারপর বলল, এখানে নিয়ে এলেন কেন? বিথি, আপনার কাছে একটা অনুরোধ করবো, রাখবেন? অনুরোধ? কি হয়েছে বলুন, সমস্যা নেই। দেখুন, বোন তো আপনাকে আমার ব্যাপারে সব বলেছে, তা আপনি জানেন আমার ব্যাপারে। তাই আমি চাই আপনি আমার সিক্রেট অন্য কাউকে বলবেন না, কেউ জানলে সমস্যা হবে। আপনাদের ব্যাপারে তো সবাই জেনে গেছে। তেমন কেউ জানে না, জানার মধ্যে আছেন আপনিও আপনার ভাইয়া। প্লিজ ওই শয়তানকে আমার ভাই বলবেন না। ও ভাই নামের কলঙ্ক। যে মানুষকে আমি আমার লাইফের সব থেকে কাছে ভেবেছিলাম, সে এতটা নীচ আমি জানতাম না। ঠিক আছে, ওসব ছাড়ুন। আমি যেটা বলছি, আপনি এখন আমার ব্যাপারটা কাউকে বলবেন না, প্লিজ। ওকে, বলবো না। যদি আমার জন্য আপনার সমস্যা হয়? প্রবলেম নয়, কিন্তু এখন কিছু বলবেন না। ওকে সাকিব। হ্যাঁ বলুন। আই এম সরি সাকিব। কি বলেন আপনি? যেটা শুনলেন ওটাই। আমি সত্যি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। এখন আমাকে চিনতে পেরেছেন বলি কি আপনি আপনি করছেন? বলতে পারেন আমি সত্যি আপনাকে না চিনে ভুল করেছিলাম। তাই যখন সব জানলাম, তখন সব জানার পর আপনাকে তুই বা তুমি বলে অপমান করতে চাই না। না বেটি, এরকম করলে আমার সমস্যা হবে। আপনি আমাকে তুমি বা তুই বলুন, তবুও আপনি বলবেন না। কিন্তু এখন কি করে? আপনি যদি এসব করেন তবে সবাই আমার আসল পরিচয় জানতে পারবে। আপনি কি সেটা চান? না, আমি চাই না সবাই আপনার পরিচয় জানুক। তাহলে আপনি করে বলবেন না প্লিজ। ওকে, আর বলবো না। তবে তুইও বলতে পারবো না। তাতে সবাই যদি কিছু জিজ্ঞেস করে তখন কি হবে? সেটা আমি সামলে নেব। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওকে, এখন আমি আসছি। আচ্ছা, আমিও চাই। বন্ধুরা সন্দেহ করবে। বিথি তার বন্ধুদের কাছে যায়। সাকিব, আলম ও জাহিদের কাছে যায়। ওইদিকে ফাহিম ছাদে আসে। সাথী আদিলকে বলে, এসব আপনি কি বলছেন স্যার? আপনি আমার প্রফেসর হয়ে একটা ছাত্রীকে প্রেম নিবেদন করতে আপনার লজ্জা করলো না? ফাহিম সাথীর কথা শুনে অবাক হয়। আদিল সাথীকে বলে, সাথে আমি প্রফেসর বলে আমার প্রেম করার অধিকার নেই? কেন থাকবে না? অবশ্যই আছে। তবে আপনি একজন স্টুডেন্টকে কি করে ভালোবাসে বলছেন? সাথী মন যে বড় অবুঝ, সে বুঝে না কে ধনী কে গরিব, কে স্টুডেন্ট কে ম্যাডাম কে বস। এসব তো কেউ দেখে না, মন তো মানে না। মনকে মানাতে শিখুন। আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না। আমার কাছে আপনি টিচার ছাড়া আর কিচ্ছু না। এরপরে আর কখনো যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি। সাথীর কথা শুনে আদিলের মন খারাপ হয়ে যায়। ফাহিম আদিলের কাছে গিয়ে বলে, আদিল, মেয়েটার কাছে অপমান হয়ে এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? চল এখান থেকে। আদিল মন খারাপ করে ফাহিমের দিকে ঘুরে বলে, হ্যাঁ ভাই চল। আর একবার সাথীর দিকে মুখ ঘুরে তাকিয়ে ফাহিমকে বলে, ভালোবাসার খুব ভালো প্রতিদান পেলাম, এই প্রতিদান কখনো ভুলবো না।
সাথীর কথাটা শুনে কেমন একটা লাগলো। সে আনমনে আদিলের যাওয়ার দিকে তাকায়। আদিল আর সাথীর দিকে তাকায় না, ছাদ থেকে নিচে চলে আসে। একটু পর সাথীও নেমে আসে। নিচে আসতেই বিথির আম্মু আদিল ও ফাহিমকে বলে, বাবা কিছু নাস্তা করে নাও। না আন্টি, খাবো না, খিদে নেই, এখন ভার্সিটি যেতে হবে। একটু কিছু মুখে দাও বাবা। আদিল একবার সাথীর দিকে তাকায়, তারপর আবারও তার আম্মির দিকে তাকিয়ে বলে, না আন্টি, পরে কোনো একদিন, আজ আসছি। ফাহিম চল। হ্যাঁ ভাই চল। স্যার কিছু অন্তত। থ্যাঙ্কস, বাট কিছু খেতে পারবো না। কথাটা বলেই আদিল ও ফাহিম চলে যায়। সাথী তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। তার আম্মু তাকে বলে, সাতিমা কি হয়েছে তোর টিচারের? একটু আগেও তো সব ঠিক ছিল। জানি না আম্মি, আমার মনে হয় আমি জানি কেন উনি খেলেন না, কিন্তু আমি বা এখানে কি করতে পারি? উনি আমাকে যেটা বললেন সেটা সম্ভব নয়, উনি আমার টিচার। ওইদিকে আয়ান সাকিবকে কল করে। সাকিব কল রিসিভ করতে আয়ান বলে, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বল। স্যার ওই সজীব ধরা পড়েছে, আপনি আসবেন একবার? ওকে আসছি। এদিকে ইরা লেডি কিলারকে কল করে। লেডি কিলার কল ধরতে ইরা বলে, শোন একবার ওখানে আসবি। কেন হঠাৎ এখানে? হ্যাঁ বস আছে। তাই নাকি? কখন বললো? স্যার তো আমাকে কল করেনি। স্যার জানতো না, এক্ষুনি আয়ান স্যারকে কল করে জানালো, তাই স্যার আসছে। আচ্ছা আমি আসছি, একটু ওয়েট। ইরা ফোন কাটতে আয়ান এসে বলে, ইরা তুমি লেডি কিলারকে ডেকেছ? হ্যাঁ ডেকেছি। কোনো সমস্যা? সমস্যা হবে কি করে যেখানে আমাদের স্যার আছে? হ্যাঁ সেটাই। কিছুক্ষণ পর সাকিব সেখানে যায়। এমন সময় লেডি কিলারও ঢোকে। বাইক থেকে নামতে গেলে লেডি কিলার পড়ে যেতে গেলে সাকিব তাকে ধরে নেয়। তখন লেডি কিলার বিভোর হয়ে সাকিবকে দেখছে। সাকিব লেডি কিলারকে ছেড়ে দিয়ে বলে, তুমি ঠিক আছো? ঠিক আছে স্যার। এমন সময় ইরা এসে লেডি কিলারকে নিয়ে একটা রুমে যায়। তখন লেডি কিলার বলে, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? কি ব্যাপার বলতো? কি বলছিস আমি বুঝতে পারছি না। কি হয়েছে তোর? তুই আজ স্যারকে দেখছিস, তবে তোর চোখে দেখলাম দোটানা আছে। তুই কিছু একটা মিস করছিস। কি হয়েছে আমাকে বলবি? দোস্ত আমি কি করব বুঝতে পারছি না। আমি কি করব এখন? আমার মাথায় কিছুই আসছে না। মানে কি বলছিস তুই? একটু খুলে বলবি? দোস্ত আমি এখন কনফিউজড। কিসের জন্য কনফিউজড সেটা তো বল। সত্যি বলতে আমি এখন কনফিউজড। কাকে ভালোবাসি এটা ভেবে পাচ্ছি না। মানে তুই সব কি বলছিস? কাকে ভালোবাসিস মানে কি? ইয়ার আমি এখন দুজন মানুষকে নিয়ে চিন্তায় আছি। আমার মনে দুজন মানুষের জন্য সেম ফিলিংস কিভাবে হচ্ছে এটাই বুঝলাম না। এখন তুই আমাকে পাগল করছিস। দুজন মানুষকে নিয়ে সেম ফিলিংস মানে কি? মানে এক আমার কলেজের ফ্রেন্ড আর তুই স্যার, আমার ওদের দুজনের জন্যই সেম ফিলিংস তৈরি হচ্ছে। কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। আমি দুজনকে একসঙ্গে কি করে ভালোবাসতে পারি? তুই নিজেও পাগল হবি আর আমাকেও পাগল করবি। আমি জানি না ইয়ার। ওসব ছাড়, চল স্যারের কাছে যাই। তুই যা, আমি একটু পর আসছি। লেডি কিলার সাকিবের রুমের দিকে আসে। ওইদিকে সাথী কলেজে আসে। আদিলের সঙ্গে দেখা হয়। আদিল সাথীর দিকে না তাকিয়ে স্টাফ রুমে চলে যায়। সাথী সেটা খেয়াল করে। এমন সময় নওরিন এসে সাথীকে চিন্তিত দেখে বলে, সাথী কি রে, কি ভাবছিস? কিছু না, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম, কিন্তু তোকে দেখে কেমন যেন লাগছে। কি হয়েছে তোর? বললাম তো কিছু না, ক্লাসে যাই চল। আচ্ছা চল। সাথী ও নওরিন ক্লাসে যায়। একটু পর ক্লাসের বেল বাজতেই আদিল ক্লাসে আসে। আদিলের চোখ সাথীর ওপর পড়তেই আদিল চোখ সরিয়ে নেয়। আদিলের এমন ব্যবহার সাথীকে কষ্ট দিচ্ছে, কিন্তু কেন এত কষ্ট হচ্ছে সেটা সাথী বুঝতে পারছে না। ওদিকে লেডি কিলার সাকিবের রুমে ঢুকেই অবাক হয়, কারণ লেডি কিলার রুমে ঢুকে এমন কাউকে দেখবে সে কল্পনাতেও আসেনি। এমন সময় আয়ান এসে সাকিবকে বলে, স্যার সজীব ওই রুমে আছে। ওকে আমি যাচ্ছি, ওকে বেঁধে রাখছি। আরে স্যার ওকে বেঁধে রেখেছি। সেই রুমে যে লেডি কিলার ঢুকেছে সেদিকে খেয়াল নেই আয়ান ও সাকিবের। লেডি কিলার তাদের কথা শুনে বুঝতে পারে তার সামনে যে দাঁড়িয়ে আছে সেই তারই বস। আর তার বন্ধু লেডি কিলারকে রুমে দেখে সাকিব অবাক হয়ে যায়।
সে তার মাস্ক খুঁজতে থাকে। তখন লেডি কিলার তাকে বলে ওঠে, থাক সাকিব, আমার মাস্ক পরেও লাভ নেই, আপনি এখানেও ধরা পড়ে গেছেন। মানে তুমি আমাকে চেনো? জি, খুব ভালো করে চিনি। তুমি কে বলো তো, আর আমাকে কি করে চিনলে? তবে দেখুন তো স্যার, আমাকে চিনেন কি না। বলেই লেডি কিলার তার মাস্ক খুলে ফেলে। মাস্কহীন লেডি কিলারকে দেখে সাকিব অবাক হয়, আর সাকিব বলে, বিতি আপনি? হ্যাঁ আমি। এতক্ষণ তো বেশ তুমি তুমি করে বলছিলেন স্যার। বিতি, এর মানে আপনি লেডি কিলার আর আপনি বিতি? আমি কিছু বুঝতে পারছি না। আমিও তো আপনাকে এখানে দেখে অনেকটা অবাক হলাম। আপনি এই গ্যাংয়ের লিডার? হ্যাঁ, আমি এখানকার বস, কিন্তু আমি এটা সত্যি ভাবিনি আপনি আমার এই গ্যাংয়ের একজন মেম্বার। হ্যাঁ, আমি এই গ্যাংয়ের মেম্বার। থ্যাঙ্কস স্যার। বিতি, আর আমাকে স্যার স্যার বলবেন না, আপনি তো। কিন্তু আপনি তো আমার লিডার। বিতি, সব ছাড়ুন। ছাড়ুন বললে কি করে হবে? আর একটা কথা। কি কথা? এর মানে সেই দিন তুমি আমার বাসায় আমার বিএফ সেজে গিয়েছিলে আমার কথা রাখতে। হ্যাঁ, সেদিন আপনি আমার কাছে অনুরোধ করেছিলেন আমাকে আপনার বিএফ বানানোর জন্য, তাই আমি গিয়েছিলাম। কিন্তু আমি কি করে জানবো ওখানে আমাকে দেখে আপনি রেগে যাবেন? সরি সাকিব, আমি বুঝতে পারিনি যে সেদিন তুমি আমার কথা রাখতে আমার বাসায় গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে চিনতে না পেরে সবার সামনে অপমান করেছিলাম। সরি, আই এম রিয়েলি ভেরি সরি সাকিব। I really didn't recognize you. It's okay, no problem. It could be. Sakib, I want to tell you something now. Well, tell me what to say. ঠিক আছে, বলুন কি বলবেন। Sakib, I love you so much. What? এসব আপনি কি বলছেন? কেন, কিছু ভুল বললাম আমি? এতদিন তো আমাকে খেত ভেবে অপমান করতেন, আর এখন আমার আসল পরিচয় পেয়ে বলছেন আপনি আমাকে ভালোবাসেন। এটা আমাকে মানতে হবে? সাকিব, তখন ব্যাপারটা আলাদা ছিল। আর সব থেকে বড় কথা, তুমি কি সেটা ভেবে আমি তোমাকে ভালোবাসি না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি সাকিব। তুমি যখন মার্কসম্যান ছিলে তখন থেকেই তোমাকে ভালোবাসি। তবে হ্যাঁ, তোমাকে কলেজে খ্যাত ভেবে অপমান করেছিলাম, সেটা আমার করা উচিত হয়নি। তার জন্য তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও তবে তুমি শাস্তি দিতে পারো। তাই আমি আপনাকে যা শাস্তি দিব সেটা আপনি মেনে নেবেন? হ্যাঁ, তুমি যা বলবে তাই করব। ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও। কিসের জন্য রেডি? আমার জিএফ হওয়ার, আর শাস্তির সময় হলে জানতে পারবে। সত্যি বলছো তুমি? কিন্তু কিসের শাস্তির কথা ভেবে ভয় করছে? হ্যাঁ সত্যি। আর হ্যাঁ, ভয় পাচ্ছ? একটু ভয় পাওয়া ভালো। তবে কি? তবে সবার সামনে আমি ক্ষেত হয়ে থাকবো, সেটা আপনার ভালো লাগবে তো? সমস্যা নেই, কারণ আমি এখন রিয়েলাইজ করতে পেরেছি সাকিব, প্রেম একটা মানুষকে কতটা বদলে দেয়। আর আমিও তোমাকে ভালোবেসে সেটা রিয়েলাইজ করেছি। একটা কথা বলি? হ্যাঁ বলো। পরে বলবো, এখন কাজ আছে। ওই সজীব ধরা পড়েছে, ওকে কিছু জিজ্ঞেস করতে হবে। সজীব? আরে ওই ছেলেটা আপনার ভাইয়ার সাগরে। ও আচ্ছা, তাই ওকে ধরেছো? হ্যাঁ, তাই তো এখানে আসা। ওকে চলো। বিথি সাকিব সজীবের কাছে যায়। ওইদিকে সাথের ক্লাস করতে ভালো লাগছিল না, তাই সে বাসায় ফিরে আসে। তার আব্বু তার মন খারাপ দেখে বলে, সাথীমা, আমার কাছে আয়। আব্বু কি বলবে? হ্যাঁ, আমার পাশে এসে বস। ওকে আব্বু, বলো কি বলবে? কি হয়েছে আম্মু? কি হবে আব্বু, কিছু হয়নি। তাহলে আমার আম্মুর মনটা খারাপ কেন? আমি ঠিক আছি আব্বু, আমার মন খারাপ তোমাকে কে বললো? তোমার মুখ দেখে মনে হলো। কিছু না আব্বু, আজ ক্লাসে একটু চাপ ছিল, তাই এত টায়ার্ড। আমি রুমে গেলাম। পরের দিন বিথি নাজমাকে কল করে। নাজমা ওয়াশরুমে ছিল, তাই কল দেখেনি। সাকিবের আম্মি কল রিসিভ করে বলে, কি বলছো? আন্টি, আমি বিথি, নাজমার বান্ধবী। নাজমা কোথায়? ওই এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে। ও এলে কল করতে বলো। ও এসে গেছে, এই নাও কথা বলো। নাজমা, তোর বান্ধবী কল দিয়েছে, এই নে কথা বল। হ্যাঁ দাও, বল। ওই কুত্তি, কি করছিস রে? কাল একবারও কল করিসনি কেন? বলেছিলি না তুই একা ভালো লাগছে না? এই তার নমুনা, বান্দুরি একটা। তুই আমাকে আবার এসব বলছিস? আমিও তোকে
ঘুরে ওই ছবি বানিয়ে দেবো। আচ্ছা শোন না নাজু। নাজু? হ্যাঁ, তুই আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলি? বুঝলাম, এখন বল কি বলছিলি? তোদের বাসার লোকেশন দে। আমাদের বাসার লোকেশন কি করবি? আরে মাথা মোটি, বাসার লোকেশন কেন নেই? তোর বাসায় যাব তাই চাইছি। ও আচ্ছা, সরি বুঝতে পারিনি, দাঁড়া দিচ্ছি। বলেই নাজমা তার লোকেশন বিথিকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে। বিথি লোকেশন পেয়ে আনন্দে বলে ওঠে, থ্যাংক ইউ মাই সুইট ননদিনী। কি বললি? না না না, কিছু না, আসছি, ওয়েট। বলেই কল কেটে দেয়। নাজমা ভাবতে থাকে, এটা কি হলো? ও কি বলতে চাইলো? মিনিট 10 পর বিথি সাকিবের বাসায় যায়। বিথিকে দেখে সাকিবের আম্মি বলে, তুমি? আন্টি আমি বিথি, নাজমার বান্ধবী। আচ্ছা, তুমি এখনই কল করেছিলে? জি আন্টি, আমি করেছিলাম। এমন সময় নাজমা বাইরে এসে বিথিকে দেখে বলে, তুই এসে গেছিস, চল আমার রুমে যাই। হ্যাঁ নাজ, ওকে নিয়ে যা, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। তারা চলে যায়। এদিকে সাথী কলেজে যায়। কলেজে ঢুকে দেখে ফাহিম ও আদিল বকুল তলায় বসে কথা বলছে। সাথীকে দেখে আদিল বলে, ফাহিম ওই দিকে চল। ওকে চল। কথাটা সাথীর দিকে তাকিয়ে বলে ফাহিম। সাথী তাদের দিকে তাকিয়ে আছে। এমন সময় নওরিন এসে সাথীকে আদিলের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বলে, সাথী কি হয়েছে তোর? সাথী আনমনা হয়েই আদিলের দিকে চেয়েই বলে, দেখ না নূর, আদিল স্যার কেমন বদলে গেছে। স্যারের আগের মতো আমাকে বকাই দেয় না, আগের মতো বলে না। সাথী, এটা তুমি ভুল করছো। আমি কোথায় যাচ্ছি কি করছি কিছুই দেখে না। দেখে তো ভালো, তুই তো আগে বলতিস। স্যার সবসময় তোকে বকা দেয় আর পেছনে পড়ে থাকে, এখন থাকে না? তোর তো ভালো লাগার কথা। সেটাই তো আমার ভালো লাগার কথা, কিন্তু আমার এখন ভালো লাগছে না। আমার মনে হচ্ছে স্যার আমাকে বোঝাক কতটা কোনটা খারাপ কোনটা ভালো, কিন্তু উনি তো এখন আমার সঙ্গে কথাও বলে না। ক্লাসে এলে সবার পড়া ধরে, আমাকে কিছুই বলে না। আমি আর এসব নিতে পারছি না। হঠাৎ এমন হলো কেন, কিছু জানিস না? আমি মনে হয় জানি, কিন্তু এখানে আমার করার বা কি আছে? কি হচ্ছে আমাকে বলবি? সাথী নওরিনকে সব খুলে বলে। সব শুনে নওরিন বলে, তোর কাছে যা শুনলাম তারপর বলবো। স্যার ভুল কিছু করছে না। তুই নিজেই যখন স্যারকে তোর থেকে সরিয়ে দিয়েছিস, তখন স্যার আজ তোর থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এখানে ভুল কি আছে? তুই তো এটাই চেয়েছিস। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু আজ যখন এসব হচ্ছে ও তখন আমি কেন মানতে পারছি না? তুই কি স্যারকে ভালোবেসে ফেলেছিস? জানি না, তবে ওনারই ইগনোরের আমি নিতেই পারছি না। তাহলে তুই স্যারকে তোর মনের কথা বল। আমি কি করে বলবো? আমি পারবো না। ঠিক আছে, বলতে যখন পারবি না তখন কষ্ট সহ্য কর। এখন এসব ছাড় আর ক্লাসে চল। সাথী ও নওরিন ক্লাসে যায়। ওদিকে বিথি নাজমাকে বলে, ওই তোর ভাইয়া কোথায় রে? কিরে ব্যাপার কিরে, হঠাৎ ভাইয়া কি করছিস? কিছু আছে নাকি? কি যে বলিস না তুই, কি আবার ব্যাপার থাকবে, বল না ও কোথায়? ভাইয়া তার রুমে আছে, মনে হয় এখনো শুয়েই আছে। নাজমার মুখে এমন কথা শুনে বিথির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। তাই সে নাজমাকে বলে, নাজু শোন। হ্যাঁ বল। আমি একবার তোর ভাইয়ের রুমে যেতে পারি? ভাইয়ার রুমে কি করবি? একটু পরে জানতে পারবি। আমার সুইট বান্ধবী, এখন যেতে পারি কিনা বল। ওকে যা, আমি বাইরে আছি। ওকে আমার মিষ্টি ফ্রেন্ড। বলেই বিথি সাকিবের রুমে যায়। গিয়ে দেখে সাকিব গায়ে চাদর দিয়ে শুয়ে আছে। তখন বিথি আস্তে করে সাকিবের চাদরের মধ্যে ঢুকে সাকিবকে জড়িয়ে ধরে। হঠাৎ কেউ সাকিবকে জড়িয়ে ধরেছে দেখে সাকিব চিৎকার করে উঠতে গেলে বিথি তার ঠোঁট সাকিবের ঠোঁটে বসিয়ে দেয়। আচানক এমন হওয়ায় সাকিব অবাক হয়ে চোখ মেলে সামনে তাকিয়ে দেখে বিথি তখনও সাকিবের ঠোঁটে তার ঠোঁট বসিয়ে রেখেছে। একটু পর বিথি সাকিবকে ছেড়ে দিয়ে বলে, ওই পাগল, এক্ষুনি কি করতে যাচ্ছিলে? তুমি চিৎকার করতে যাচ্ছিলে। চিৎকার করলে সবাই আসতো, তখন কি হতো? তুমি পাগল নাকি? আমাকে না জানিয়ে আমার রুমে আমারই বেডে আমার ঠোঁটের উপর হামলা করেছো? হ্যাঁ তো তুমি আমার, তাই তোমার উপর হামলা করার অধিকার আমার আছে। তাই আমি তোমার? কদিন আগে তো আমি তোমার জন্য একটা খ্যাত।
কথাটা শেষ হতে না হতে বিথি আবারও সাকিবের ঠোঁট নিজের মুখে পুরে নেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আজকের পর আর কখনো যদি এইভাবে খ্যাত খ্যাত করো তবে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা হয়েছে, এখন ওঠো, আটার বস্তা একটা। কি? আমি আটার বস্তা? তুই কি? তুই তো একটা। চুপ, আমাকে উল্টাপাল্টা কিছু বললে এবার আমি কিন্তু শুরু করব, বুঝলে? না, তার আর কোনো দরকার নেই, বাইরে নাজু আছে। কি? বাইরে নাজুকে রেখে তুমি আমার রুমে এসেছো রোমান্স করতে? কি করব? নাজু ছাড়া তোমার কাছে আসতাম কেমন করে? তাই তো ওকে বাইরে রেখে এলাম। এবার যাও, আমি চেঞ্জ করে আসছি, একটু বাইরে যেতে হবে। কোথায় যাবে এখন? লেডি কিলার এখন রোমান্স করতে গিয়ে কি নিজের ডিউটি ভুলে গেছেন? ওহ শিট, আমি ভুলে গেলাম কি করে। সাকিব, আমি বাসায় গিয়ে রেডি হয়ে আসছি। তার আর কোনো দরকার নেই, এখন তো সময় এসেছে সবাইকে জানানোর তাদের লেডি কিলার কে। তাই তুমি যেভাবে আছো ওইভাবেই চলো। ওকে চলো তবে। বিথি, আজকের মিশন রিস্কি আছে, তোমার ভয় করছে না তো? না, আমি কেন ভয় পাবো? আমি আমার দেশের হয়ে কাজ করছি, তাই দেশের জন্য যদি মরতেও পারি তাতেও কোনো দুঃখ নেই। জান, একটা কথা বলবো, রাখবে? কি কথা জান? একটা গান গাইবে? গান? হ্যাঁ গাও এই গানটা। কোন গানটা? একবার বিদায় দে মা, ঘুরে আসি। ওকে। বিথির গান শুনে সাকিব বিভোর হয়ে শুনছে। এমন সময় নাজমা ভেতরে এসে বলে, কিরে এখনো কি করছিস, কলেজে যাবি না? হ্যাঁ, তোর ভাইয়া নিয়ে যাবে বলেছে। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। আদিল এখন ও সাথীর সঙ্গে কথা বলে না। সাকিব, সজীব ও বাপূর্ণ তার গ্যাংকে অ্যারেস্ট করে। আর্মি অফিসে যায়। মেজর ও ইশাক আলম জাহিদ ও সাকিবকে বলে, ওয়েল ডান ক্যাপ্টেন সাকিব ও তোমার টিমকে। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার আপনার অনুমতি থাকলে একটা অনুরোধ করব। বলো ক্যাপ্টেন। স্যার আমাদের এই টিমে আরও একজন ছিল, ও খুব ভালো, ও দেশের জন্য কাজ করতে চায়, তাকে যদি একটা সুযোগ দেওয়া যায়। এ তো খুব ভালো কথা, তা তাকে ডাকো দেখি। ওকে স্যার, ডাকছি। সাকিব বিথিকে ডাকে। বিথি আসতে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মেজর ও জেনারেল বিথির সঙ্গে কথা বলে খুশি হয়। দেশের প্রতি এত ভালোবাসা দেখে তাই তাকেও আর্মিতে জয়েন করিয়ে নেয়। বিথি খুব খুশি হয়। এদিকে সাথী ঠিক করে বিদেশ চলে যাবে। খবরটা আদিলের কানে যেতেই আদিল সাথীর কাছে যায়। আদিলকে দেখে অবাক হয়ে বলে, স্যার আপনি এখানে? আমি এখানে, আপনি কি করে জানলেন? হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ শুনি? কি ভেবেছিলে এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে আর আমি জানতে পারবো না? আপনি কি করে জানলেন? তোমার আপি বিথির জন্য। আপনি বলেছে? আপনার সঙ্গে আপনার কোথায় দেখা হলো? তোমার বাসায়। আমার বাসায়? হ্যাঁ তোমার বাসায়। তোমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারলাম না, তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছিল, তাই আর একবার শেষবারের মতো তোমাকে বলতে গিয়েছিলাম তোমার বাসায়। কিন্তু বাসায় গিয়ে জানতে পারি তুমি বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্ট এসেছ। খবর শুনে এক মুহূর্ত দেরি না করে ফাহিমকে নিয়ে এয়ারপোর্টে আসি এবং তোমাকে পাগলের মতো খুঁজতে থাকি। তারপর হঠাৎ ফাহিম তোমাকে এখানে দেখতে পাই, বেশ তারপর তোমার সামনে। একটু আগের ঘটনা। আদিল মন খারাপ করে বসে আছে, তখনই ফাহিম এসে তাকে বলে, কিরে বন্ধু, এখানে এভাবে বসে আছিস? ফাহিম, আমি একজন টিচার বলে কি আমার ভালোবাসার কোনো অধিকার নেই? একটা কথা বলবো বন্ধু। কি বলবি বল। বলি কি শোন, শেষবারের মতো আর একবার সাথীকে তোর মনের কথা বল, দেখ ও কি বলে। এবার যদি রিজেক্ট করে তাহলে ওকে একবারে মন থেকে মুছে ফেলবি। ওকে তাই হোক, তাহলে চল ওর বাসায় যাই। চল। এই বলে আদিল ও ফাহিম সাথীর বাসায় যায়। বাসায় যেতে বিথির সঙ্গে দেখা। বিথি আদিলকে দেখে বলে, আরে আদিল ভাইয়া তুমি এখানে? বিথি, তার আগে বলো সাথী কোথায়? সাথীকে কি দরকার? আগে বলো তারপর বলছি। বিথি, আমি সাথীকে ভালোবাসি, ওকে প্রপোজও করেছিলাম কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়েছে, তাই আজ এসেছি শেষবারের মতো আর একবার জানতে চাই ও কি সত্যি আমাকে কখনো ভালোবাসতে পারবে না? আমি টিচার বলে কি আমার মন নেই?
বিথি একবার বলো, সাথী কোথায়? সাথী তো আজকে দুপুর 2টোর ফ্লাইট ধরে বিদেশে চলে যাচ্ছে। কি? বিদেশ চলে যাচ্ছে মানে কি? জানি না ভাইয়া, তবে এই 1 মাস খানিক দেখছি ও খুব ডিস্টার্ব ছিল। তারপর কাল রাতে জানায় ও বিদেশে গিয়ে স্টাডি কমপ্লিট করবে। ওকে, আমি দেখছি। এখন বলো ও কোন এয়ারপোর্টে গেছে? এই বলে আদিল বিথির থেকে সব জেনে এয়ারপোর্ট আসে এবং এয়ারপোর্টে একটু আগে কি হলো সেটা তো শুনলেন। এখন চলুন আদিল সাথীর কি হয় পরিণতি। এখন বলো, তুমি এখান থেকে চলে যেতে চেয়েছিলে কেন? কেন বারবার আমাকে কষ্ট দিচ্ছ? বলবে আমাকে কষ্ট দিয়ে তুমি কি পাও? স্যার, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। কষ্ট তো এতদিন আমি পেয়েছি, সেটা আপনার ঠিকই। তাই যখন আর পারছিলামই না কষ্ট সহ্য করবে, তখন বিদেশ যাওয়ার ডিসিশন নিই। মানে ঠিক বুঝলাম না। আমি তোমাকে কোথায় কষ্ট দিলাম? কষ্ট তো তুমি আমাকে দিয়েছিলে। হ্যাঁ, কষ্ট আমি দিয়েছিলাম আপনাকে ফিরিয়ে দিয়ে, কিন্তু আমি আপনাকে অপমান করেছিলাম বলে আপনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। আর আগের মতো আমাকে কিচ্ছু বলতেন না। এসব কিছু আমাকে খুব কষ্ট দিত। এসবের কারণে আমি মেন্টালি ভেঙে পড়েছিলাম। তাই ভাবলাম আপনার থেকে দূরে গেলে হয়তো ভালোই থাকবো, তাই বিদেশ চলে যাচ্ছি। আমি কথা না বলে তোমার কেন কষ্ট হচ্ছিল শুনি? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমার কথা না বলা, তোমাকে ইগনোর করা, এসব কিছু তোমাকে কষ্ট কেন দিবে? কারণ আমিও যে আপনাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছিলাম। আপনার ইগনোর গুলো আমাকে পাগল করে তুলছিল। আর তখনই রিয়েলাইজ করি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর সেটা আমার বন্ধু নওরিন ও আমাকে রিয়েলাইজ করে। ও বলেছিল আমি যেন আপনাকে বলিয়ে দিই, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি যদি আমাকে ভুল বুঝেন, তার উপর আমি মেয়ে হয়ে কি করে বলতাম আপনাকে ভালোবাসি? কেন ভালোবাসি বললে কি তুমি ছোট হয়ে যেতে? তুমি আমাকে ভালোবাসলে আর নিজের মনে লুকিয়ে রেখে নিজেও কষ্ট পেলে, আর এতদিন আমাকেও কষ্ট দিলে। ঠিক আছে, যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। ফাহিম, ও যেখানে যেতে চেয়েছিল সেখানে চলে যেতে বল। কথাটা বলেই আদিল সাথীর থেকে দূরে সরে দাঁড়ায়। মুখ ঘুরিয়ে তখন সাথী আদিলকে পেছন থেকে ধরে বলল, সরি আদিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো আমাকে, একদম ধরবে না। তুমি যেতে চেয়েছিলে না, যাও, আমি আর আটকাবো না। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে। সরি বলছি তো। আই লাভ ইউ আদিল, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে যদি ভালোই বাসো তবে আমাকে ছেড়ে যেতে চাইছিলে কি করে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ফিরিয়ে দিও না। এবারে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তবে এবার সত্যি সত্যি আমি মরে যাব। কথাটা শুনে আদিল সাথীর মুখে হাত চেপে বলে, একদম উল্টোপাল্টা কথা বলবে না। তুমি ছাড়া আমিও মরে যাব। আই লাভ ইউ টু মাই লাভ। আদিল, তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কখন এতটা ভালোবাসতাম জানি না। তুমি আমার লাইফে না আসলে তো আমি বুঝতেই পারতাম না যে আমি কেউ ভালোবাসার মতো এমন একজন মানুষ থাকতে পারে। আমি নিজেও বুঝিনি আমি কেন কখন তোমাকে ভালোবেসেছি। চলো এখন বাসায় যাই। তারা বাসায় ফিরে আসে। এদিকে বিথি ও সাকিব আর্মির অফিসে বসে আছে। বিথি সাকিবকে বলে, সাকিব, আমি পারবো তো দেশের জন্য কাজ করতে? পারবে জান। তোমার মতো মানুষ যে গুলিকে ভয় পায় না, যে মানুষের বিপদে পাশে দাঁড়ায়, সে তো পারবে দেশের হয়ে কাজ করতে। সাকিব ও বিথি বাসায় এসে সাথী ও আদিলের কথা শুনে খুব খুশি হয়, আর এটা জেনেও খুশি হয় যে তার বোন তার সঙ্গেই থাকবে। এদিকে সাকিবের মা বিথির আম্মু ও আব্বুর সঙ্গে কথা বলে বিয়ের দিন ঠিক করে। বিয়ের কথা হতে বিথি ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। তখন সাকিব তার পেছনে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। কারো স্পর্শ পেয়ে বিথি চমকে পেছনে ফিরে দেখে সাকিব। বিথি সাকিবকে বলে, জান, তুমি খুশি হয়েছে তো আমাদের বিয়ের কথা শুনে? খুব খুশি হয়েছি জান। শেষমেশ এই ক্ষেত ছেলেটাকে বিয়ে করেছো। কেউ যদি বলে এই ক্ষেতকে বিয়ে করলি কেন, তখন কি বলবে তুমি? আমি বলবো এই খ্যাটটাকে আমি খুব ভালোবাসি, আর যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করব, তাই না? আমি আমার এই খ্যাতকে ভালোবাসি। আই লাভ ইউ আবুল ছেলে।
আই লাভ ইউ টু মডার্ন গার্ল। আমি এখানে এই মিশনে না এলে হয়তো আমার এই পরীকে পেতাম না। এখন আলম ও জাহিদকেও ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। ওদের জন্যই আমি এখানে এসেছিলাম মিশনের জন্য, আর এলাম বলেই না এই চোখো গার্লকে পেয়ে গেলাম। আমিও পেলাম আমার চকোবয়কে, যাকে আমি বড্ড বেশি ভালোবাসি। এমন সময় সাকিব বিথিকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। সাকিবের পরশ পেয়ে বিথিও নিজেকে আটকে রাখে না, সেও সাকিবের কাছে ধরা দেয়। দুজনে পাগলের মতো কিস করছে। কখন যে ছাদে আদিল, ফাহিম, সাথী, নাজমা, ফিজা, জুলি সবাই এসে হাজির হয়েছে কেউ জানে না। তারা একই সঙ্গে বলে ওঠে, সবাই একসঙ্গে, সরি সরি, আমরা কিছুই দেখিনি। কথাটা শুনে সাকিব ও বিথি লজ্জা পেয়ে যায়। তারা একে অপরকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। বিথি তাদের সবাইকে দেখে বলে, তোরা এখানে? হ্যাঁ ভাবিজান আমার, তোমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করবে সেটা আমরা কি করে হতে দেই? আগে তো বিয়েটা হতে দাও, তারপর না হয় ফুলসজ্জা করবে। কথাটা শুনে সাকিব লজ্জা পেয়ে নিচে পালিয়ে যায়। বিথি চোখ লাল করে নাজমাকে বলে, রায়বাগিনী ননদিনী, চিন্তা করো না, খুব জলদি তোমারও ফুলসজ্জার ব্যবস্থা করছি। বলেই আলমের দিকে তাকায়। আলমও আর চোখে নাজমাকে দেখছে। হয়তো এটা আর একটা প্রেমের শুরু। তবে এই প্রেম কাহিনী শুরু করলে আজ আর গল্প শেষ করতে পারবো না, তাই এখানেই গল্প শেষ করলাম। শ্রোতা বন্ধুরা, ভুল ত্রুটি থাকলে কিছু মনে করবেন না। আমাদের লেখক চেষ্টা করে সব গুছিয়ে লেখার, কিন্তু ভুল তো হতেই পারে। তবে আরও চেষ্টা করা হবে আরও গল্প লেখার। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালোবেসে। আমরাও আছি আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।